সহ প্রোডাকশন টিম বা অন্যান্য যত টিম আছে সবার জন্য আজকে কমন একটা আলোচনা সেশন। এখানে প্রজেক্ট অপারেশন টিম আছে তাদের জন্য, যে সবার জন্য যার যার অবস্থান থেকে যার যার ইয়ে থেকে কেন প্রয়োজন গভস্টেক, গভস্টেক করলে আসলে কি উপকার হবে, একজন বিজনেস ডেভেলপমেন্ট টিমের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তার জন্য কেন গভস্টেক প্রয়োজন এবং সেখানে তার ভূমিকাটা কি। তো সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আজকের এই সেশনের আমি শুধু সংক্ষিপ্ত কিছু শিডিউল আপনাদের সামনে তুলে ধরতেছি। আজকে মূলত আমাদের যে সেশন হবে 1 ঘন্টা টোটাল, 4টা থেকে শুরু হচ্ছে, 5টার মধ্যে শেষ হয়ে যাবে। তো 1 ঘন্টার এই সেশনে আমরা আহ, একটা প্রেজেন্টেশন দিবেন। আজকের সেশনে যে স্পিকার আছেন মিস্টার মওদুদ হাসান একটা প্রেজেন্টেশন দিবেন, এবং প্রেজেন্টেশনের মাঝখানে আপনাদের একটা প্রশ্নোত্তর পর্ব হবে। যে আমরা যে সেশনটা নিব এই সেশনের উপর আপনাদের কোনো আলোচনা আছে কিনা আপনারা সবাই নোট করে রাখবেন, এবং সেশন শেষের দিকে যে প্রশ্ন উত্তর পর্ব হবে সেখানে আপনারা হ্যান্ড রেজ করলে আমরা এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের কিছু প্রশ্ন আছে যে আজকে সেখানে কি শিখলেন, কয়েকটা পার্টে আমরা আপনাদেরকে কয়েকজনকে প্রশ্ন করতে পারি। তো এই জন্য আপনাদের প্রস্তুত থাকা উচিত, বা আপনাদের নোট রাখতে হবে যে সেশনে যে আলোচনা হবে বা ট্রেনিং যেটা হবে সেটা আপনারা নোট রাখবেন। কারণ কি, আপনার আজকে সেশন শেষে কিন্তু প্রশ্নোত্তর পর্বে একটা অ্যাসেসমেন্ট না হবে, সংক্ষিপ্ত একটা অ্যাসেসমেন্ট না হবে, মানে এক্সাম না হবে। তো কাজেই সবাইকে মনোযোগ দেওয়াটা খুব জরুরি। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু ইয়ে আসছে যে আমাদের যারা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করে অনলাইন হওয়ার কারণে সবাই আসলে ওইভাবে মনোযোগ দেয় না, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে, অফিসের কাজে। তো এই কারণে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আজকের এই সেশন এখন স্টার্ট হচ্ছে, সবাই যাতে ক্যামেরাটা অন থাকে সবার, আমরা মনিটরিং করতে পারি যে আপনারা কতটা মনোযোগ দিয়ে আজকে সেশনে অংশগ্রহণ করছেন, ইন্টারাক্টিভ হচ্ছে কিনা। সেশনটা ইন্টারেক্টিভ হওয়াটা খুব জরুরি। দেখা যাচ্ছে যে একটা সেশন সম্পন্ন করতে হলে এখানে কিন্তু কোম্পানির বেশ কিছু ম্যান আওয়ার ব্যয় করতে হয়, এবং বেশ কস্টিং আছে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। তো একটা সেশন নিলাম কিন্তু আপনাদের কোনো উপকৃত হলেন না আপনারা, তাহলে তো সেই সেশন নিয়ে আসলে খুব একটা কাজে লাগবে না, কোম্পানির জন্য কাজে লাগবে না, মূলত লস প্রজেক্টে চলে যাবো আমরা। তো আমি আর আলোচনা না করি আজকে, আহ যেহেতু খুব সংক্ষিপ্ত সময় সেশনটা সম্পন্ন হবে, তো আমি এখন রিকোয়েস্ট করব মিস্টার মওদুদ হাসানকে, আপনি আপনার সেশনটা শুরু করবেন। আর তার আগে আরেকটা কথা বলি, যে সেশন শেষে আপনারা যারা এই যে অংশগ্রহণ করবেন আজকে সেশনে, পাশাপাশি ফিডব্যাক ফর্মে ফিডব্যাক দিবেন, প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন, এবং অ্যাসেসমেন্ট যারা দিবেন, সবকিছু আহ, ফলাফলের ভিত্তি করে আমরা একটা কি করব, আপনাদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করব, সার্টিফিকেট জেনারেট করব, আপনাদের প্রোফাইলে চলে যাবে। তো এই প্রত্যেকটা সেশনে যারা অংশগ্রহণ করবে না তাদের আমরা হয়তো বা সার্টিফিকেটের ব্যবস্থা করতে পারবো না। তো এই সার্টিফিকেটটা যারা পাবেন তাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং লিঙ্কডইনে শেয়ার করবেন। কারণ আমাদের একটা বিজনেস প্ল্যান আছে, ট্রেনিং বিজনেস প্ল্যান, কোম্পানি খুব শীঘ্রই এটা চালু করতে যাচ্ছে। আমরা আমাদের ওয়েবসাইট bsystem.com-এ আমরা আমাদের অলরেডি কিছু আমরা যে ট্রেনিংটা সম্পন্ন করছি সেগুলোর উপর আমরা কিছু সেশন আমরা পাবলিশ করেছি। আমরা এতদিন পর্যন্ত শুধু এমপ্লয়ীদের জন্য ট্রেনিং সেশন আয়োজন করেছি। আমাদের প্ল্যান হলো আমরা সবার জন্য যাতে সেশনটা করতে পারি। আমাদের কাছে অনেকেই রিকোয়ারমেন্ট চাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কোয়ারি আসতেছেন, বিভিন্ন স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন বিভিন্ন ভার্সিটি থেকে, বা দেখা যাচ্ছে পড়াশোনা পাশ করে জব সার্চিং এ আছেন, তো তাদের জন্য আমরা কোর্সগুলো পাবলিশ করব। তো এই কারণে আমাদের পাবলিসিটিটা খুব জরুরি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু দয়া করে সবাই পাবলিশ করবেন। আমি আর কথা না বেরিয়ে আমি এখন অনুরোধ করছি মওদুদকে, আপনি আপনার আজকের সেশনটা শুরু করেন কাইন্ডলি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি মওদুদ, শোনা যাচ্ছে। তো এইখানে তো শব্দ শুরু হয়ে গেছে আর কি। আজকে আমাদের গভ স্ট্যাক ফর অল একটা সেশন। এটা খুব কঠিন বিষয় না আর কি, যেহেতু এখানে টেকনিক্যাল তেমন কোনো কিছু নেই, জাস্ট বোঝার বিষয় আর কি।
এটা আমি একটু মিনিমাইজ করে নিই। আর আমার এমনিতেও আজকে নার্ভাস লাগতেছে যে এত এত আর না, না এমপ্লয়ি। মধুত, আপনি ইতিমধ্যে কিন্তু আরো 70+ পার্টিসিপেন্ট ছিল আপনার বিভিন্ন স্টেশনে, মানে হ্যাঁ, বিভিন্ন সেশনে। শুধু তাই না, আমি তো মনে করি যে আপনি এই গভটেকের উপর সবচেয়ে এক্সপার্ট আমাদের এই বিজনেস অটোমেশনে। নার্ভাসের কিছু নেই। মুস্তাফিজ ভাইও আছে, বাট মানে বিষয়টা তো জেনেরিক, এই জন্য আর কি। টেকনিক্যাল হইলে হয়তো বিষয়টা আরো ইজি হইতো আর কি। তো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ইনশাল্লাহ। সো আজকে আমাদের প্রোগ্রামটা নাম দিয়েছি গভস্ট্যাক ফর অল, বাট এটা আরেকটা দেয়া হচ্ছে গভস্ট্যাক ওভারভিউ অ্যাকচুয়ালি। তো আমি মওদুদ হাসান, গবেস্ট্যাক বিজনেস অটোমেশন থেকে। গবেস্ট্যাক আচ্ছা, এটা মুভ করতেছে না। হ্যাঁ, ঠিক আছে। তো উম, আমি এই সেকশনটার নাম দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং গভস্ট্যাক, এ ডিপ ডাইভ। তো প্রথমেই হচ্ছে, হোয়াট ইজ গভস্ট্যাক? তো গভস্ট্যাক হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ যা ডিজিটাল গভর্নমেন্ট সার্ভিসেস তৈরি করার জন্য একটি ফ্রেমওয়ার্ক প্রদান করে। এই ফ্রেমওয়ার্কটি একটি মডুলার রিউজেবল পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে, যা মূলত বিল্ডিং ব্লক নামে পরিচিত। সো সবাই একটু মাথায় রেখেন যে আমি ফার্স্ট যে কথাটা বললাম সেটা হচ্ছে, একটা বাজওয়ার্ড শুনলাম, সেটা হচ্ছে বিল্ডিং ব্লক, এবং সেটাকে বলা হচ্ছে মডুলার অথবা রিউজেবল কম্পোনেন্ট। হ্যাঁ, তো এটা সবাই মাথায় রেখেন আর কি। তো গভস্ট্যাকের মূল লক্ষ্য হলো এই গভর্নমেন্টকে এমন ডিজিটাল সার্ভিস তৈরি করতে সক্ষম করা যা কার্যকরী হয়, এর আগেও আমি বলেছি, স্কেলেবল হয় এবং সিটিজেন সেন্ট্রিক হয়। এর মাধ্যমে সরকার প্রতিবার নতুন করে সবকিছু শুরু নতুন করে সবকিছু শুরু করতে হয় না, বরং তারা পূর্বে তৈরি বিল্ডিং ব্লকগুলো বারবার ব্যবহার করে সহজেই নতুন সার্ভিস, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসগুলো ডিজাইন করতে পারে এবং তৈরি করতে পারে। গভস্ট্যাকের এই পদ্ধতি সরকারের জন্য একটি সুবিধাজনক এবং কার্যকরী উপায়, যার মাধ্যমে তারা দ্রুততার সাথে নাগরিকদের চাহিদা পূরণ করতে পারে এবং ডিজিটাল সেবার মান উন্নয়ন করতে পারে। এটাকে বলছি আমরা গভস্ট্যাক। তো কেন গভস্ট্যাক? বেশিরভাগ সরকার ডিজিটাল ট্রান্সফরমেশন বাস্তবায়নের সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এগুলোর মধ্যে যেগুলো রয়েছে, ফ্র্যাগমেন্টেড সিস্টেম, এটা একটা। প্রায়ই দেখা যায় বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করে থাকে। এতে করে এক ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টের ডেটা শেয়ারিং অ্যান্ড কমিউনিকেশনটা কঠিন হয়ে যায়, যার ফলে কাজের অকার্যকারিতা এবং ডাটা সাইলোট তৈরি হয়, এটা আমরা জানি। হাই কস্ট, প্রতিবার নতুন নতুন কাস্টমাইজ সলিউশন তৈরি করায় অনেক ব্যয়বহুল হয় এবং সময় সাপেক্ষ হয়। যেহেতু আমরা ভেন্ডর, আমরা আসলে বিভিন্ন সরকারে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকি, তো আমরা বারবার দেখি একই লগ ইন, একই প্রত্যেক প্রজেক্টেই, অলমোস্ট প্রত্যেক প্রজেক্টেই আমাদের লগ ইন সিস্টেম, ওয়ার্কফ্লো সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম, এইরকম এগুলো প্রত্যেক সিস্টেমের প্রত্যেক গভর্নমেন্ট সার্ভিসের জন্যই আমাদের বারবার তৈরি করতে হচ্ছে। তো এই জন্যই বলছে যে এটা হচ্ছে হাইলি কস্ট, কারণ কি প্রতিবার নতুন নতুন সেবার জন্য আমাদের নতুন নতুন কাস্টমাইজ সলিউশন তৈরি করতে হচ্ছে। এই জন্য এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, দুইটাই। এতে করে সরকারের প্রচুর অর্থ এবং সময় অপচয় হয়। আর আরেকটা পয়েন্ট বলছি, গভস্ট্যাক কেন গভস্ট্যাক? এটা হচ্ছে ল্যাক অফ ইন্টারঅপারেবিলিটি। তো এটার মাধ্যমে কি হয়, সরকারি সিস্টেমগুলোর মধ্যে কমিউনিকেশনের অভাবের কারণে ডেটা শেয়ারিং এবং সার্ভিস ইন্টিগ্রেশনে অনেক বাধা তৈরি হয়। আমরা অলরেডি দেখেছি যে এনআইডির সাথে কমিউনিকেশন করা বিভিন্ন জায়গায়, এর ফলে ডিজিটাল সেবাগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে না এবং নাগরিকের সেবা দিতে জটিলতা তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে রিউজেবল বিল্ডিং ব্লক। একটু আগে আমরা যেটা বললাম, গভস্ট্যাকের বিল্ডিং ব্লক সমূহ, বিল্ডিং ব্লকগুলো সরবরাহ করে পুনরায় পুনরায় ব্যবহার করা যায়, ফলে প্রতিবার নতুন করে কাস্টমাইজ সলিউশন তৈরি করতে হয় না। এর কারণেও আসলে এটাও একটা কারণ।
আর হচ্ছে এরা এরা যেটা করে যে ওপেন স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ইন্টারঅপারেবল। গভস্ট্যাকের মাধ্যমে বিভিন্ন সিস্টেম একে অপরের সাথে সহজেই কাজ করতে পারে এবং ডেটা শেয়ার করা সম্ভব হয়, যেহেতু এটা ওপেন স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা জানি ওপেন স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা অলরেডি বিভিন্ন ধরনের কোর্স করে আসলাম এই গভস্ট্যাকের। তার মধ্যে একটা ইন্টারঅপারেবিলিটি দেখছি, সেখানে আমরা এপিআই ইন্টিগ্রেশন দেখেছি এবং মেসেজ কিউ এর বিষয়গুলো আমরা দেখেছি। আর একটু মধু স্যার, আমি একটু একটু বলবো একটু। শিওর শিওর। আচ্ছা, ওই যে একটু আগের পেজে যেতে পারেন, একটু আগের পেজে। আচ্ছা, এই যে বিল্ডিং ব্লকস মানে কি মিন করে, বিল্ডিং ব্লকসটা দিয়ে মানে কি বোঝাচ্ছে আর কি? আচ্ছা, আমরা আমরা ওটা আসবো এক এক করে। আচ্ছা আচ্ছা মূলত গভস্ট্রাকচার প্রধান উপাদানই হচ্ছে বিল্ডিং ব্লক। সো আচ্ছা আমি আচ্ছা এইখানে যেটা বললাম যে জাস্ট আপনারা মাথায় রাখেন বিল্ডিং ব্লক একটা ওয়ার্ড, কি ওয়ার্ড, যেটা গভস্ট্রাক বলছে, এবং এর ডিটেইলস আমরা বলবো নেক্সট। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। আমরা এখন দেখলাম গভস্ট্রাক অ্যাকচুয়ালি কি এবং এটা কেন। তাহলে এর কেনর মধ্যে আমরা পাইলাম কি, যে কেনর মধ্যে আমরা যেটা পেয়েছি যেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড সিস্টেম, অর্থাৎ সবাই প্রত্যেকটা প্রজেক্টের জন্য গভর্নমেন্টকে আলাদা আলাদা সিস্টেম তৈরি করতে হচ্ছে নতুন করে। তারপর হচ্ছে সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে হাইলি কস্ট, কারণ আমরা বারবার তৈরি করছি স্ক্র্যাচ থেকে। যদি এমন হয়তো রিইউজেবল কোনো কম্পোনেন্ট থাকতো তাহলে এটা এইরকম সমস্যা তৈরি হইতো না। তারপর বলছি যে ইন্টারঅপারেবিলিটির অভাব, এই সেই সমস্যাটারও সে সমাধান দিচ্ছে। তারপর সে বলছে যে আমরা যে বিল্ডিং ব্লক গুলো বললাম সেগুলো রিউজ করা যায়, যার মাধ্যমে খুব যেটার প্রতিবার কাস্টমাইজ সলিউশন করার দরকার হবে না। তারপর আমরা বলছি এটা ইন্টার অপারেবল এবং ওপেন স্ট্যান্ডার্ড মেনটেন করে, যার কারণে সবাই এটা আসলে ইউজ করতে পারবে যেহেতু ওপেন স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আর আর একটা বললাম যে আহ, সময় কমানো এবং কস্ট কমানো। তো যেহেতু এটা একটা মডুলার ফ্রেমওয়ার্ক, এর মাধ্যমে সরকার দ্রুত এবং কম খরচে ডিজিটাল সার্ভিসগুলো তৈরি করতে পারে, যার কারণে দীর্ঘমেয়াদে উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করে তোলে। থার্ড, তাহলে গভস্টেকের মিশন আর ভিশনটা আসলে কি আমরা যদি একটু দেখি। তো গভস্টেকের যে মিশন, সেটা হচ্ছে গভস্টেকের মূল লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যার মাধ্যমে সরকার তাদের নাগরিকদের জন্য কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ ডিজিটাল সার্ভিস প্রদান করতে সক্ষম হয়। গভস্ট্যাকের মাধ্যমে সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত, সঠিক এবং নির্ভরযোগ্য সেবা প্রদান করতে পারবে, যা নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। দিয়েছি আমি। যেমন আমরা বলতে পারি সরকার নাগরিকদের জন্য অনলাইন পরিচয় যাচাইকরণ। যেমন আমরা জানি যে আমাদের ইয়ে আছে, ওই এনআইডি আছে, বাট আমাদের কিন্তু কোনো ডিজিটাল আইডেন্টিটি নাই। হ্যাঁ, যে সবার জন্য সবাই আসলে একই আইডেন্টিটি এটাতে দিয়ে আসছি, শুরু করছি। বাংলাদেশের যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আসলে নেবে, এইরকম কোনো আইডেন্টি প্রত্যেকটা সিস্টেমে ঢুকবে, তাকে ইউজার আচ্ছা ঠিক তৈরি আছে। করতে হয়, হ্যাঁ পাসওয়ার্ড দিতে হয়, এগুলো মেনটেন করতে হয়, তাই হ্যাঁ না? আচ্ছা, তো সেটা যাতে না করতে ঠিক হয় আছে ভাইয়া, এটা এইটা হচ্ছে শেষ হয়ে আমি গভস্ট্যাকের এখানে হচ্ছে নোটে মিশন। বসে আপনাকে অ্যাড আর করবো। ভিশনটা কি? গভস্ট্যাকের ভিশন হলো এমন একটি বিশ্ব তৈরি করা, ওয়ার্ল্ড তৈরি আমি তো করা। তাদের স্মুটলি A to Z জানি, ভিশনটা কিন্তু ঠিক আছে, অনেক একটু ব্রড, রিসার্চ কোন কাজে ছিল যেখানে সকল সেটা সরকার হওয়ার কথা না। তাদের আমি অর্থনৈতিক সামর্থ্য যাই হোক না কেন ডিজিটাল সেবা প্রদান আমি করতে এদের পারবে সাথে যা তাহলে একটু কথা বলে নাগরিকদের আগে বলবো। জীবনমান উন্নত করবে। এই ভিশনের মাধ্যমে ডিজিটাল সার্ভিস গুলো স্বচ্ছ, সাশ্রয়ী এবং জনমুখী সেবা প্রদান করতে সক্ষম হবে। হুম, নেক্সট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা তার তো মিশন আর ভিশন বুঝতে পারলাম। তাহলে গভস্টেক কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি, গভস্টেক একটি মডুলার পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে, যেখানে বিভিন্ন সরকার তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বিল্ডিং ব্লক নির্বাচন করে, আবার অর্থ আসছে এবং বাস্তবায়ন করতে পারে। প্রতিটি বিল্ডিং ব্লক একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে
এবং সরকার এই বিল্ডিং গুলো ব্যবহার করে দ্রুত এবং কার্যকর ডিজিটাল সেবা চালু করতে সমর্থ হয়। তো কিভাবে হয় সেটা আমরা একটু পরেই দেখব, যখন আমরা বিল্ডিং ব্লক গুলো সম্পর্কে জানতে পারবো। যেমন তারা বলতেছে যে ওই আহ, আহ, আমরা যে আহ, আমাদের আমরা আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমরা জানি যে গভর্নমেন্ট কি করে, মানে আমাদের দেশে যারা দরিদ্র, তারপর হচ্ছে যারা বয়স্ক, যাদের ঘর বাড়ি নাই, যাদের ঘর আছে বাট চলার মতো অবস্থা নাই, এই জায়গাগুলোতে বিভিন্ন সময় টাকা প্রদান করে, তাদেরকে আর্থিক সহায়তা করে, তাই না? তো এই আর্থিক সহায়তা আসলে তাদের কাছে সঠিকভাবে আসলে পৌঁছায় কি পৌঁছায় না, সেটা একটা ব্যাপার। তারপর যাদেরকে দেয়া হয় তাদের সঠিকভাবে আইডেন্টিফাই করা হয় কিনা, সেটা একটা ব্যাপার। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাও আসলে ওই রকম ভাবে স্মুথ না। হ্যাঁ। তো বলতেছে যে আপনি যদি গভস্টেক ইউজ করেন, তাহলে এই ধরনের কাজগুলো আসলে খুব সহজেই আপনি প্রজেক্ট আকারে তৈরি করে, ইনস্ট্যান্ট তৈরি করে আপনি জনগণকে সার্ভিস দিতে পারবেন, গভর্নমেন্ট সার্ভিস গুলো দিতে পারবেন। যেমন আমরা দেখলাম যে হঠাৎ করেই আমাদের আহ, আহ, ফেনীতে বা ওই এরিয়াতে বন্যা হইল। তো আমরা অনেক টাকা উঠাইতে দেখলাম, বাট এটা কিন্তু কোনো অর্গানাইজড ওয়েতে হইল না। কিন্তু এটা যদি খুব দ্রুততার সাথে এই প্ল্যাটফর্মটা তৈরি করা যাইতো, তাহলে কিন্তু এটা তাদের জন্য খুব সরকারের জন্য ভালো হইতো এবং জনগণের জন্য সেটা খুব ভালো একটা বিষয় হইতো আর কি। নেক্সট, গভস্ট্যাক অ্যান্ড দ্য ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট গুলো করছি, এখানে আমরা প্রায় একটা জিনিস দেখছি, অলরেডি আমরা একটা প্রজেক্টও করছি এসডিজি নামে। তো এসডিজির বিষয়টা হচ্ছে এটা যদি একটু আলোচনা করি, গভস্ট্যাক ইজ জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি অর্জনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে। অর্থাৎ জাতিসংঘর এইটা একটা ইনিশিয়েটিভ, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি। তাহলে এই জায়গাটাতে গভস্ট্যাক ভূমিকা রাখছে, অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বিভিন্ন এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণে সরকারকে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে সহায়তা করে। নিচে কয়েকটি প্রধান এসডিজির গোলের আমরা দেখিয়েছি। একটা হচ্ছে গোল অন, একটা গোল 8 এবং একটা গোল 16। তো আমরা অনেকেই আসলে যে যারা এই এসডিজি প্রজেক্টে আছি তারা জানি, যারা জানি না তারা একটু জেনে নেই। তো আহ, প্রথমটা হচ্ছে 1 নাম্বার এসডিজি, 1 নাম্বার গোলটার নাম হচ্ছে নো পভার্টি। তাহলে গভস্টেক এমন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়তা করে যা সমাজ কল্যাণ ও ভর্তুকি বিতরণের প্রক্রিয়া সহজ করে তোলে, একটু আগে আমি যেটা বললাম। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি সহায়তা দ্রুত এবং সঠিকভাবে বিতরণ করা যায়, যা দরিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমি যদি বলি সামাজিক সহায়তার অর্থ পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট বিল্ডিং ব্লকের মাধ্যমে, অর্থাৎ তাহলে আমরা একটু আগে যে বিল্ডিং ব্লকটা বললাম, তার মধ্যে একটা বিল্ডিং ব্লকের নাম শুনলাম, সেটাকে বলছি পেমেন্ট বিল্ডিং ব্লক। সো পেমেন্ট বিল্ডিং ব্লকের মাধ্যমে সরাসরি এই দরিদ্র মানুষগুলোর কাছে সহায়তা পৌঁছে দেয়া যায়, যার ফলে অনিয়ম কমে এবং সেবা পাওয়া সহজ হয়ে যায়। তারপর আরেকটা আছে এসডিজির 8 নাম্বার গোল, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। গভস্টেকের আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটাকে বলা হয় ই কমার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ ই মার্কেট প্লেস বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লকের মাধ্যমে কি করা যায়, এই বিল্ডিং ব্লকের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারে। হ্যাঁ, যেমন আমাদের অলরেডি মনে হয় ওই যে বেসিকের বিষয়টা আমরা দেখেছি, যারা দেখি নাই, ওইখানে কিন্তু তারা এই ধরনের একটা একটা আর্কিটেকচার আছে আর কি। আর 16 নাম্বার গোলটা হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। তো গভস্টেক সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বাড়াতে সহায়তা করে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কাজগুলো আরো কার্যকর ও স্বচ্ছ হয়। যেমন ই রেজিস্ট্রেশন ব্লক, গভস্টেকের আরেকটা বিল্ডিং ব্লক, যেটাকে আমরা বলছি ই রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক
ব্যবহার করে নাগরিকদের তথ্য ডিজিটালাইজড করা সম্ভব হয়, যা সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করে এবং সরকারি সেবা প্রদানের সময় জবাবদিহিতা বাড়ায়। যেমন একটু আগে আমরা যেটা বললাম যে আমরা সঠিক পার্সনের কাছে আসলে ওই যে টাকাটা আমরা দিচ্ছি গরিব মানুষদের, গভর্নমেন্ট দিচ্ছে, সেটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা, এই জবাবদিহিতা গুলো আসলে তখন তৈরি হয় আর কি। তো গভস্ট্যাকের এই অবদানগুলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা করে, যেখানে দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে। নেক্সট, নেক্সট, কয় নাম্বার স্লাইড? হ্যাঁ, তো এখন আমরা একটু আগাচ্ছি, সেটা হচ্ছে গভস্ট্যাক অ্যাপ্রোচ, দ্য বিল্ডিং ব্লকস। গভস্ট্যাকের মূল ধারণা হলো বিল্ডিং ব্লকস ব্যবহার করা, যা ছোট ছোট মডুলার সফটওয়্যার কম্পোনেন্ট হিসাবে কাজ করে। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে বিল্ডিং ব্লক গুলো কি। আমরা যে বিভিন্ন ধরনের সার্ভিস বানাই, ধরেন আমরা নোটিফিকেশনের জন্য একটা সার্ভিস বানাইলাম, তাহলে আমরা যদি আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে, অর্থাৎ আমরা যদি গভর্নমেন্টের কথাও চিন্তা করি, আমরা যদি পুরো গভর্নমেন্টের জন্য যদি একটা সার্ভিস তৈরি করি, যে সার্ভিসের কাজ হবে সবাইকে নোটিফিকেশন পাঠানো, অর্থাৎ আপনি যত সার্ভিসই যত গভর্নমেন্ট সেবাই তৈরি করেন বা সার্ভিসই তৈরি করেন, সেই সার্ভিসের সাথে যদি আমি নোটিফিকেশন সার্ভিসটা ইন্টিগ্রেট করে দিই, তাহলে সব নোটিফিকেশনের ক্ষেত্রেই কিন্তু আমরা এই নোটিফিকেশনের এপিআই কল করে হোক বা মেসেজ কিউ এর মাধ্যমে হোক যদি আমরা পাঠায়া দেই, তাহলে কিন্তু আমার আর নতুন করে কোনো সার্ভিস, মানে যেগুলো বারবার ইউজ হয়, সেই সার্ভিসগুলো আর তৈরি করার দরকার হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য তারা এইটাকে বলতেছে ছোট ছোট মডুলার সফটওয়্যার, অর্থাৎ আমরা যেটাকে বলতেছি ছোট ছোট, মানে আমরাকে যেটা বলতেছি সার্ভিস, হ্যাঁ, ব্যাকএন্ডে যেটা আমরা সার্ভিস বলি। তো এই মডুলার সফটওয়্যার কম্পোনেন্ট হিসাবে কাজ করে এগুলো একত্রিত করে, অর্থাৎ আপনার এইখানে এই অনেকগুলো কম্পোনেন্ট যদি আমি এক জায়গায় করি, ধরেন আপনার একটা ইউজ কেস আছে, একটু আগে আমরা যে ইউজ কেসটা বললাম যে আমি খুব দ্রুত আমার আমার হঠাৎ করে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, আমি টাকা পাঠাইতে চাই এই এফেক্টেড লোকদের, অর্থাৎ বন্যা যেখানে হয়েছে, বন্যা ফেনীতে, ওইখানে আমি সবাইকে যারা এফেক্টেড তাদেরকে আমি টাকা দিতে চাই। তাহলে আমি যদি এই কম্পোনেন্ট গুলো ইউজ করে, অর্থাৎ তার যে বিল্ডিং ব্লক গুলো আছে গভস্ট্যাকের, সেইগুলো যদি সব একসাথে করে আমি যদি জাস্ট ইন্টিগ্রেট করে আমি যদি ইয়ে করে দিই, একটা সফটওয়্যার বানিয়ে দিই, তাহলে কিন্তু এটা খুব দ্রুত আসলে সফটওয়্যারটা তৈরি হয়ে যাবে এবং খুব দ্রুত এই মানুষগুলোকে টাকা ডিসবার্স করা খুব ইজি হয়ে যাবে। ভাইয়া, আমি কি একটু ইন্টারাপ্ট করব, একটু একটা কোশ্চেন করতে পারি? শিওর। আহ, মানে যেহেতু আসলে আমরা আগাচ্ছি, তো আমার আসলে মেইন থিমটা বুঝতে হবে, মানে একটু নাজিয়া গবস্ট্যাকটা। নাজিয়া জি। নাজিয়া, আপনি একটু প্রশ্নগুলো একটু লিখে রাখেন, নাহলে এটা অনেক বড় ট্রেনিং, তো নাহলে শেষ হবে না। না, আমি আহ, সবাই বুঝতে বুঝতে পারছি পারবে। বড়, কিন্তু এটা আসলে এখন আমার একটু জানাটা জরুরি। হ্যাঁ, জানেন জানেন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে ভাইয়া, মানে গবস্টেক জিনিসটা কি? এটা কি আসলে কোনো টুলস নাকি কোনো প্রসেস? প্রথম হচ্ছে এটা। দ্বিতীয়টা হচ্ছে গবস্টেকের সাথে আমাদের কানেকশনটা কি? আমি একজন এইচআর, বা আমি আমার আসলে যে রিলেটেড কাজ, আমার কোনো কানেকশন আছে কিনা, তারপর আমি বাকিটা বুঝবো আর কি। আচ্ছা, তো এইটা আসলে লাস্টে আমরা একটা সেকশন রেখেছি আর কি কোশ্চেনের জন্য। তো সেটাতেও আমরা আলোচনা করতে পারি আসলে এইচআর এর রোলসটা অ্যাকচুয়ালি কি এখানে, সেটা আমরা তাহলে লাস্টে আলোচনা করি আমার মনে হ্যাঁ, হয়। ঠিক আছে, কিন্তু ভাইয়া গবস্টেকটা কি এটা এক কথায় যদি একটু বলতেন, মানে একদম মেইন থিমটা আসলে আমি বুঝি নাই। আচ্ছা, গবস্ট্যাক বলতেছে যে হচ্ছে এটা একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি খুব দ্রুত এবং খুব অপটিমাইজড ওয়েতে একটা সফটওয়্যার আপনি ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে, তো সফটওয়্যার আচ্ছা। ডেলিভারির সাথে তো শুধুমাত্র যে ডেভেলপমেন্টই জড়িত আসলে তা না। হ্যাঁ, তো এটার সাথে তো মানে ডেভেলপমেন্ট ছাড়াও আরো অনেক কিছু আছে। তো আমরা একটা সেকশন রেখেছি এই এই স্লাইড গুলাতেই, যে আমাদের মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্টে আসলে তাদের রোলসটা, তাদের কাজটা কি, আসলে জব স্ট্যাকের ক্ষেত্রে তাদের কাজ কি।
তারপর যারা ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার আছে তাদের কাজ কি, যারা ব্যাক এন্ডে কাজ করে তাদের কাজ কি, যারা সেলস মার্কেটিং এ আছে তাদের কাজ কি, হ্যাঁ, যারা কিউএ আছে তাদের কাজ কি, এগুলো লাস্টে ডিসক্রাইব করা আছে। মদুদ, আমি একটু বলি ওই নুজাদের প্রশ্নে, আপনাদের রোল আছে, যেমন রিক্রুটমেন্টে আছে। তো আমরা যে গভস্টেক দিয়ে যেই সফটওয়্যারটা আসলে ডেভেলপমেন্ট করব, সেখানে আমরা কি ধরনের রিক্রুটমেন্ট করতে চাচ্ছি, সেই জায়গাটা আপনাদের রোল আছে। যেহেতু আপনারা এইচআরে আছেন, তো এবং আহ, বিভিন্ন ধরনের যে ফিডব্যাক, যে ট্রেনিং গুলো যে আপনারা নিচ্ছেন, এই ট্রেনিং গুলোর ফিডব্যাক গুলো আসলে কিভাবে হবে, কিভাবে আপনারা এই ডেটাগুলো সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে ব্যবহার করবেন, এগুলি সবই অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্যালি আসবে আর কি। তো আপনাদের রোলও এখানে আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আগাই। তো আমরা যেটা বলছিলাম, গভস্ট্যাকের অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলছি বিল্ডিং ব্লক। তো বিল্ডিং ব্লক হলো এমন কিছু সফটওয়্যারের ইউনিট অর্থাৎ সার্ভিস যেগুলো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। যেমন একটি বিল্ডিং ব্লক হচ্ছে পেমেন্ট সম্পর্কিত কাজ করে। আবার ডিজিটাল আইডেন্টিটি নামে একটা বিল্ডিং ব্লক আছে, যেটা ওই যে আমরা যেটা বললাম যে অনলাইন ডিজিটাল আইডেন্টিফিকেশন, এই পারপাসে ইউজ করা হয়। অর্থাৎ আপনি যেখানেই যান সেইখানে একটা, আমরা যে সিঙ্গেল সাইন অনটা ইউজ করি, অর্থাৎ আমাদের যে কোড ল্যাব আছে, তারপর ইবিএস আছে, সব জায়গাতেই আমরা কি করি, একটা লগ ইন সিস্টেম দিয়ে কিন্তু সব কার্য সম্পাদন করছি, সবগুলো অ্যাক্সেস করছি, তাই না? তো এইরকম তাদের একটা বিল্ডিং ব্লক আছে। তারপর রেজিস্ট্রেশন নামে, ই রেজিস্ট্রেশন নামে একটা বিল্ডিং ব্লক আছে। এরকম তাদের কয়েকটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস আছে, সাথে সাথে এর বাইরেও আরো অনেকগুলো, প্রায় 27টার মতো বিল্ডিং ব্লক আছে। অর্থাৎ আপনি যখনই একটা সফটওয়্যার তৈরি করতে যাবেন, সেই সফটওয়্যারের ইউজ কেসটার মধ্যে আপনি সেই সফটওয়্যারের যতগুলো ইউজ কেস আছে, সেই ইউজ কেস গুলাকে আপনি ওই বিল্ডিং ব্লকের সাথে ম্যাচ করবেন। ধরেন আমরা যে সফটওয়্যার গুলো, আমাদের রিকোয়ারমেন্টস গুলো আছে, সেগুলোতে আমরা কি দেখি যে রেজিস্ট্রেশন করতে পারবে, তারপর লগ ইন করতে পারবে, তারপর সেগুলোর সাথে তাদের অথরাইজেশন প্রসেসটা থাকবে, তারপর তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট হইতে পারে, মানে প্রসেস ফ্লো হইতে পারে, তারপর তার সাথে পেমেন্ট রিলেটেড থাকতে পারে, তারপর নোটিফিকেশন থাকতে পারে, মেসেজিং থাকতে পারে, শিডিউলিং থাকতে পারে। তো আমার যদি এই সবগুলো কম্পোনেন্ট কেউ যদি আমাকে দিয়ে দেয়, তাহলে তো আমি এই সবগুলো কম্পোনেন্টকে যদি জোড়া লাগায় যদি একটা সফটওয়্যার বানাই, মানে আমার ইউজ কেস অনুযায়ী আমি যদি সেগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমি একটা ফুললি একটা সফটওয়্যার তৈরি করতে পারছি। হয়তো বা কিছু কিছু জায়গায় আমার কাস্টমাইজেশন করতে হতে পারে, কিন্তু আমার কিন্তু নতুন করে স্ক্র্যাচ থেকে ওই সফটওয়্যারটা তৈরি করতে হচ্ছে না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট বা বিল্ডিং ব্লক। তো এর গভস্ট্যাকের প্রিন্সিপালটা কি, কোর প্রিন্সিপালটা কি? গভস্ট্যাক কয়েকটি প্রধান নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা এটিকে আরো কার্যকর, স্থিতিশীল এবং সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলে। এই নীতিগুলোর মধ্যে রয়েছে মডুলারিটি। গভস্ট্যাকের প্রতিটি বিল্ডিং ব্লক একে অপরের সাথে স্বতন্ত্র, অর্থাৎ এটা কিন্তু আপনি চাইলে আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের সাথে শুধুমাত্র ওর যে কোনো একটা বিল্ডিং ব্লকও আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে ওর সবগুলো বিল্ডিং ব্লক একসাথে নিয়ে আপনি সার্ভিসটা তৈরি করতে পারবেন। আবার এমনও হইতে পারে যে আপনি আহ, আহ, আপনি আহ, একটা শুধুমাত্র যে সার্ভিসটা আপনি তৈরি করতে যাচ্ছেন ওই সার্ভিসের ব্যাকএন্ডটা তৈরি করলেন, আর বাকি যত কম্পোনেন্ট লাগে তার বিল্ডিং ব্লক থেকে নিয়ে নিলেন। এইভাবেও আসলে কাজগুলা হতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে মডুলারিটি, এই পারপাসটাকে। আবার যেহেতু এইটা যদি আপনার ধরেন বিভিন্ন বিল্ডিং ব্লকের সাথে কমিউনিকেট করতে চায়, sorry, তাহলে সেটাও পসিবল, কারণ এটা হচ্ছে ইন্টারঅপারেবল। যেটা বললাম যে আপনি
এপিআই কমিউনিকেশন অথবা মেসেজ কিউ, এগুলোর মাধ্যমে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন আর কি বিল্ডিং ব্লকগুলোর মধ্যে। আবার এটা স্কেলেবল, যে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা ছোট বা বড় বা এইভাবে ধরেন একটা নির্দিষ্ট এরিয়ার জন্য আপনি ডিপ্লয় দিতে পারেন, আবার আপনি চাইলে পুরো দেশের জন্য আপনি ডিপ্লয় দিতে পারেন, আবার ছোটও করতে পারেন। এই স্কেলেবিলিটিটা আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা সিকিউরিটি প্রদান করছে, যে এবং সেটা তারা ভ্যালিডেটও করে দিচ্ছে। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। যেহেতু এরা ওপেন স্ট্যান্ডার্ড মেনটেন করছে, সো আমরা তো ওপেন সোর্স সফটওয়্যার গুলোই আসলে ইউজ করি। সো গভস্ট্যাকের কি আচ্ছা কম্পোনেন্ট? একটু এই এ, মধু সাহেব বলছি ওপেন স্ট্যান্ডার্ড বলতে কি, আমি এটা একটু ক্লিয়ার করি। ওপেন ওপেন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে আসলে যে জায়গা যে আহ, আহ, আবার বলি, ওপেন স্ট্যান্ডার্ড হচ্ছে যেখানে মানে সোর্স কোডটা আপনাকে ফ্রি দেয়া হচ্ছে, অর্থাৎ আপনার যে কোড, আপনি যে কোডটা করেন বা ডেভেলপমেন্ট করেন, হুম। সেটা ওরা ফ্রি দিচ্ছে। অর্থাৎ গভস্ট্যাকও আপনার এই বিল্ডিং ব্লক গুলো ফ্রি দিচ্ছে। এবং এইখানে যে স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করা হচ্ছে, সেগুলো হচ্ছে সবার জন্যই আসলে জেনেরিক, যেগুলো সবাই আসলে মেনটেন করে আচ্ছা স্ট্যান্ডার্ড আচ্ছা। গুলো। আবার আপনার এটা এক একভাবে বলতে পারেন ফ্রি অফ কস্ট, এটার জন্য আপনার টাকা লাগছে না। আবার বলতে পারেন যে আপনি কাস্টমাইজেবল, আপনি চাইলে ওইখানে কাস্টমাইজ করতে পারেন আপনার অর্থাৎ নিজের আমি মতো। যার কাছে বিক্রি করলাম আমার সফটওয়্যারটা, সে ইচ্ছা করলে এই যে কোডগুলি আমি দিয়ে দিব, রাইট, এবং সে ইউজ করে সেটাকে মানে কাস্টমাইজ কাস্টমাইজ করে করে নিতে তার পারবেন। মতো করে করতে রাইট, পারবে, তাই রাইট, তো? রাইট, জি। আচ্ছা আচ্ছা। আবার আবার আপনি চাইলে ওই ওই সোর্স কোডে আপনি নিজের মতো করে কন্ট্রিবিউটও করতে পারেন। হ্যাঁ, সেটা আবার তাদেরকে আপনি অন্যের জন্য, ধরেন আপনি আপনার সফটওয়্যারের জন্য কাজ করলেন, দেখলেন যে ওইখানে এমন কিছু কাস্টমাইজেশন হইলো, সেটা আবার অন্যেরও কাজে লাগতে পারে, সেটা আপনি কন্ট্রিবিউট করলেন, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। এর ফলে কি হয় যে গভর্নমেন্ট আর কি আপনার এই যে ভেন্ডর লকিং যে সিস্টেম গুলো হয়, যে আমি এমন ভাবে করলাম যে গভর্নমেন্ট আমাকে ছাড়া আর কোনোভাবে কাউকে এইটা ইয়ে করতে পারবে না, হ্যাঁ এই মানে সফটওয়্যার আমাকে ইউজ ছাড়া করতে অন্য পারবে না। কাউকে দিয়ে হচ্ছে না আমার কাছে, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে একটা ইয়ে করা আর কি, মানে এটাকে ভেন্ডর লকিং হ্যাঁ। বলে। এই জিনিসগুলো আর থাকছে না আর কি। এবং এইটাতে কিন্তু সমস্যাও হয় স্যার, আমরা যদি দেশের কথা চিন্তা করি, তাহলে এইখানে যেটা হয় যে অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো পরবর্তীতে আর কাজ করে না, তৈরি করা হয়েছে, সেই সফটওয়্যার গুলো কিন্তু পরবর্তীতে আবার নতুন করে তৈরি করতে হয়। তাহলে গভস্ট্যাক বলতেছে আমার আমার এমন সিস্টেম তৈরি করতে হবে যেটা সাস্টেইনেবল হয়। হ্যাঁ, যেটা লং রানে আমার লং টার্মে এটা আমি ইউজ করতে পারবো, জি। সেই ধরনের সফটওয়্যার তারা ইয়ে করতেছে, সাজেস্ট করতেছে। হ্যাঁ, তো ধরেন আপনি বিজনেস অটোমেশন, আপনি 5 বছর ধরে এই সেক্টরে কাজ করেন, আপনি এমন একটা সফটওয়্যার বানিয়ে দিলেন, সেটা 5 বছর পরে আপনার আপনার কাছে যখন আমি গেলাম, তখন আপনাকে আমি খুঁজেই পাচ্ছি না, ইয়েও থাকতেছেন, কোম্পানিই থাকতেছেন। থাকতেছে না। এরকম হতে পারে। হ্যাঁ হতে পারে, রাইট। মানে মনোপলি তো কেউ এই যেন জন্য, বিজনেস করতে হ্যাঁ, না পারে আর কি। জি, এই জন্য তারা এই ওপেন স্ট্যান্ডার্ড কথা বলছে আর কি। তো এক সেন্সে আপনাদের অনেকেরই মনে হইতে পারে যে তাহলে এটা তো আমাদের জন্য একেবারে নেগেটিভ একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ অনেকে মানে বলতে, আমাদের কন্ট্রোল থাকতেছে না, আমরা মানে এএমসি আমার সাথে করতে পারে, অন্য কারোর সাথে সে করতে পারে, যেহেতু ওপেন তার যে কোড টোড সবই দিচ্ছে, তা আমার তো আসলে পরবর্তীতে আমার এটা থাকবে কি থাকবে না আমি আনসার্টেন এটা। তাহলে আমরা আমরা দেখবো যে এটা আমাদের জন্য পরবর্তীতে আছে অ্যাকচুয়ালি, এটা আমাদের জন্য বেনিফিটেড, কি বেনিফিট এনে দিতে পারে সেগুলো আমরা দেখবো আসলে। আমরা তো দেখলাম আমাদের জন্য খারাপ কি হইতে পারে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ও, ওকে। আমরা কি কম্পোনেন্টস অফ গভ স্ট্যাকে যাই। গভ স্ট্যাকের কাঠামোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা এটিকে কার্যকর ও সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে। এই উপাদানগুলো হলো, যেটা আমরা বললাম, বিল্ডিং ব্লকস, যেটা আমরা অলরেডি দেখলাম যে বিল্ডিং ব্লকস হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট, যেটার মাধ্যমে আমরা, গভর্নমেন্ট যদি একবার তৈরি করে এবং ওইটাকে যেহেতু ওপেন সোর্স, ওপেন স্ট্যান্ডার্ড, সো চাইলে সে এটাকে কিন্তু আপডেট করতে পারবে। যখনই আপডেট করবে তার নিজের মতো করে, তারপর যখন তার যেটা দরকার হবে
সেই অনুযায়ী সে আরো এনরিচ করবে। তো তাকে কিন্তু আর নতুন করে স্ক্র্যাচ থেকে এটা বানাতে হইলো না। সো তার কস্ট অপটিমাইজেশন বলেন, সাস্টেইনেবিলিটি বলেন, এবং তার সময়ের বিষয়গুলো বলেন, এগুলো কিন্তু কম লাগছে। তারপর গবস্ট্যাক আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে স্যান্ডবক্স। সো এই যে বিল্ডিং ব্লক তৈরি করা হচ্ছে, এইগুলোর সিকিউরিটি বলেন বা স্ট্যান্ডার্ড বলেন, সেগুলো সব এই স্যান্ডবক্সে আপনি যদি ওই বিল্ডিং ব্লকটা দেন, সে এটা কি করবে, আপনি ধরেন ওর বিল্ডিং ব্লকেই আপনি নিজে কিছু কাজ করলেন, এখন সেটা আসলে প্রপারলি হয়েছে কিনা, তার সিকিউরিটি ঠিক আছে কিনা, তারপর তার স্ট্যান্ডার্ড গুলো মেনটেন হচ্ছে কিনা, সেগুলো চেক করার জন্য এই স্যান্ডবক্স এনভায়রনমেন্ট। এইখানে যখন আপনার বিল্ডিং ব্লকটা রান করবেন, তখন সে আপনাকে বলে দেবে যে হ্যাঁ, তোমার এইখানে এই ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, এই 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 স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয়নি, এই জিনিসগুলা গভস্ট্যাকের এই স্যান্ডবক্স এনভায়রনমেন্টটা দিয়ে দেয়। আর গভস্ট্যাকের সার্টিফিকেশন প্রোগ্রাম আছে। কেন এই সার্টিফিকেশন প্রোগ্রাম? এই যে বিল্ডিং ব্লক গুলো, সেই বিল্ডিং ব্লক গুলো নিরাপত্তা, তারপর তারা ইন্টারঅপারেবল কিনা, মানে এই সার্ভিস গুলা, সেগুলো তারা এনশিওর করে, এবং এনশিওর করে আপনাকে সার্টিফিকেট প্রদান করে আর কি। কেন এগুলো দেয় সেগুলোতে পরে আসছি, কেন এগুলো তারা করে। এখন আপনারা আসি গভস্ট্যাকের আর্কিটেকচারের ওভারভিউয়ে। গভস্ট্যাকের আর্কিটেকচারের 4টি প্রধান স্তর স্তর আছে। এর মধ্যে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যে অ্যাপ্লিকেশন লেয়ারেই আসলে এই বিল্ডিং ব্লক গুলো থাকে। তারপর আছে হচ্ছে ডেটা লেয়ার। এই ডেটা লেয়ারে ডেটা, গভর্নমেন্টের যত, ধরেন পাবলিকের ডেটা হোক বা আহ, আহ, তার কোনো অ্যাসেটের ডেটা হোক, সেই ডেটা লেয়ারে রাখে। ইন্টিগ্রেশন, তারপর আছে ইন্টিগ্রেশন লেয়ার। এই লেয়ারের মাধ্যমে একটা বিল্ডিং ব্লক আর একটা বিল্ডিং ব্লকের সাথে কিভাবে কমিউনিকেট করছে এটা এনশিওর করে। আর একটা আছে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। সেই ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে ওই যে আমরা যে ডিপ্লয়মেন্টের বিষয়গুলো দেখি, এই জিনিসগুলো আসে। ক্লাউড কম্পিউটিং যদি আমরা ক্লাউডে দিই, তারপর নেটওয়ার্ক সিকিউরিটি, এই বিষয়গুলো এখানে চলে আসে। নেক্সট। তো এই যে আমরা যে বিল্ডিং ব্লক নিয়ে বারবার বলছি, তো গভস্টেকের এই বিল্ডিং ব্লক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটু হালকা ধারণা দেব, তারপর ডিটেলস আসলে এটার ধারণা দেব। গভস্টেকে বিভিন্ন ধরনের বিল্ডিং ব্লক রয়েছে, প্রতিটি নির্দিষ্ট ধরনের কাজ করে, অর্থাৎ এক একটা বিল্ডিং ব্লক এক এক ধরনের কাজ করে। এই ব্লকগুলি ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে আপনার কয়েকটি প্রধান বিল্ডিং ব্লক, অর্থাৎ এইগুলো হচ্ছে খুবই ইউজফুল, এবং অলমোস্ট সব প্রজেক্টেই আসলে এই বিল্ডিং ব্লকগুলো ইউজ হয়। তার মধ্যে বলছে 1 নাম্বার বিল্ডিং ব্লকটা হচ্ছে পেমেন্ট বিল্ডিং ব্লক। এই পেমেন্ট বিল্ডিং ব্লক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সহায়তা করে। এটি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড সাপোর্ট করে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করে। ঠিক আছে। তারপর আছে আইডেন্টিটি বিল্ডিং ব্লক। একটু আগে আমরা যেটা বললাম, যে এই বিল্ডিং ব্লকটা অথেন্টিকেশন এবং অথরাইজেশন, এই বিষয়টা নিশ্চিত করে। তারপর 3 নাম্বার বিল্ডিং ব্লকটা হচ্ছে রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক। এই রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লকের মাধ্যমে যেমন আমরা দেখি যে আহ, এই যে জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে ব্যবসা নিবন্ধন বা অন্যান্য যে নিবন্ধনগুলো আছে, এই এই জিনিসগুলা পরিচালনা করে। তো আমরা তো এগুলো প্রত্যেকটার জন্য দেখছি আলাদা আলাদা সিস্টেম, কিন্তু গভস্টক বলছে আমার একটা বিল্ডিং ব্লক আছে, রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক। এই রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক দিয়ে তুমি এই সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবা। ঠিক আছে। তারপর আছে কনসেন্ট বিল্ডিং ব্লক। ধরেন যে এই বিল্ডিং ব্লকটা এরকম যে আমরা তো আসলে এই প্র্যাকটিসটা করি না, কনসেন্ট বিল্ডিং ব্লকের যে কাজটা। যেমন আমি আমার স্কোয়ারে আমার কি আছে, আমার হেলথ রিলেটেড অনেক ধরনের ইয়েগুলো আছে, হেলথ ইনফরমেশন আছে। এখন যদি আমি ওই সিস্টেম থেকে যদি আমি নিতে চাই, অর্থাৎ আহ, এটা এটা আরো সহজ হবে যদি আমি এনআইডি দিয়ে বলি। তাহলে আমি ধরেন ভূমিতে আমার এনআইডি নাম্বারটা দিই এবং ডেট অফ বার্থটা দিই, তখন দেখা যায় যে আমাকে সাথে সাথেই দেখানো হইলো যে আমার ছবি, আমার ফিঙ্গারপ্রিন্ট, এই সব কিছু আসলে দেখানো হচ্ছে। কিন্তু আমি কিন্তু ওই ইউজারের কনসেন্ট না নিয়ে আমার সিস্টেমে কিন্তু এগুলো আমি দেখাচ্ছি, অথচ আমার কিন্তু এই কনসেন্টটা
নেওয়া উচিত ছিল ওই ল্যান্ড সিস্টেম বলেন হোস্ট সিস্টেম বলেন, যে আমি কি তোমার এই জিনিসগুলো আসলে অ্যাক্সেস করতে পারি কি পারি না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা ডাটা প্রাইভেসি পলিসি আমাদের দেশে আসলে এখনো আসেনি। অলরেডি আমরা ইয়েতে একটা গভস্ট্যাকের একটা ইয়ে নিয়েছি, এই, ওটার নাম কি যেন ছিল, কি রাহাত? জি ভাই, ওটা জিডিপিআর নামে ছিল, হ্যাঁ হ্যাঁ জেনারেল ডেটা প্রোটেকশন ল রেগুলেশন হ্যাঁ, ছিল, জিডিপিআর। ডেটা প্রোটেকশন রেগুলেশন। তো ওইটা আমরা এখনো আসলে ওইভাবে ইউজ টু না, বাট এই ধরনের একটা বিল্ডিং ব্লক আছে। তারপর আরেকটা আছে শিডিউল বিল্ডিং ব্লক, যে বিভিন্ন গভর্নমেন্টের হোক বা যে কোনো প্রজেক্টের হোক, যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, তারপর ইভেন্টের শিডিউলিং, এইগুলো এই বিল্ডিং ব্লক দিয়ে এই কাজগুলো আসলে করা যায়। তো আমরা এর ডিটেলসটা এখন একটু দেখব। নেক্সট, এক এক করে যদি আমরা যাই, তো প্রথমে পেমেন্ট বিল্ডিং ব্লকটা নিয়ে আমরা বলি। পেমেন্ট বিল্ডিং ব্লক ডিজিটাল লেনদেনকে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করতে সাহায্য করে। এটি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথডকে সমর্থন করে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, মোবাইল পেমেন্ট। এর মাধ্যমে নাগরিকরা সহজে এবং নিরাপদে অর্থ লেনদেন করতে পারে। তো এই বিল্ডিং ব্লকের, এই যে বিল্ডিং ব্লকটা নিয়ে বলছি, এর কিছু উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে আছে। সেগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট বিল্ডিং ব্লকটি বিভিন্ন পেমেন্ট প্রদানকারীর সাথে সংযোগ স্থাপন করে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন ব্যবহার করা যায়। আমরা অলরেডি এগুলো জানি, যে ওই যে আমরা যদি ইয়েটা দেখি, ওই সোনালী পে, তারপর হচ্ছে এসএসএল ওয়্যারলেস এর যে পেমেন্ট গেটওয়ে, বা বিকাশের যে পেমেন্ট গেটওয়ে। তো এগুলো আমরা অলরেডি দেখছি, বাট এগুলো দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসলে এগুলো ইউজ করা হচ্ছে। কোনটার সিকিউরিটি আছে, কোনটার সিকিউরিটি নাই, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে না। এবং বিভিন্ন বাংলাদেশের সিটিজেন কিন্তু এগুলো ইউজ করছে। বাট সেটা করুক, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আহ, আহ, আমরা যে গভর্নমেন্টের ক্ষেত্রে যদি এরকম একটা পেমেন্ট গেটওয়ে তৈরি করা হইতো, পেমেন্ট বিল্ডিং ব্লক তৈরি করা হইতো, যেটা সবাই ইউজ করবে, তাহলে কিন্তু এটা আমরা যে কোনো প্রজেক্টে আসলে এই বিল্ডিং ব্লকটা আমরা ইউজ করতে পারতাম। এবং আমার ইন্টিগ্রেশন বলেন, ইমপ্লিমেন্টেশন বলেন, এই জায়গাগুলোতে আমার কষ্ট কমে যেত এবং টাইমও কম লাগতো। হ্যাঁ, তারপর এটা আরো যে এই বিল্ডিং ব্লকটা আরো যে পেমেন্ট গেটওয়ের ইন্টিগ্রেশন তো একটা আমরা দেখলাম এর মধ্যে আছেই, সাথে সাথে ট্রানজেকশন ম্যানেজমেন্ট। এই ট্রানজেকশন ম্যানেজমেন্ট আমরা নিজেরা কিন্তু বিভিন্ন ভাবে করে করে থাকি। যেমন আমাদের প্রজেক্ট গুলাতে আমরা বিভিন্ন ভাবে করি, কিন্তু এইরকম কিন্তু আমরা দেখতে পাই না যে আমি আসলে কোথায় কোথায় আসলে পেমেন্ট করেছি। সেগুলা কিন্তু আমি এট এ গ্লান্স আমি দেখবো, এগুলো হয় প্রত্যেকটা প্রজেক্ট স্পেসিফিক। কিন্তু একটা পেমেন্ট সিস্টেম যদি গভর্নমেন্টের থাকতো, সেইখানে সেইটা ইউজ করে যদি সবাই পেমেন্ট দিত, ধরেন গভর্নমেন্ট সার্ভিস গুলার ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু আমি দেখতে পারতাম গভর্নমেন্টের কোন সার্ভিস গুলা নিয়েছি, কোনটাতে কত টাকা খরচ করেছি, সেই সব জিনিসগুলো কিন্তু একটা জায়গায় থাকতো আর কি। তো এই জন্য এই বিল্ডিং ব্লকে যেটা আরো থাকে, যে লেনদেনের ট্র্যাক থাকে, লেনদেনের বিভিন্ন অডিট ট্রেইল থাকে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি, যেমন আহ, 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 কোনো ধরনের কোনো ডেটা লিকেজ বা কোনো ধরনের কোনো হ্যাকিং হয়েছে কিনা, এগুলো আসলে এই বিল্ডিং ব্লকের মাধ্যমে আমরা অটোমেটেড আসলে পেয়ে যেতে পারি, আমাদের নতুন করে আসলে তৈরি করতে হবে না আর কি। নেক্সট, তারপর আছে হচ্ছে আইডেন্টিটি বিল্ডিং ব্লক, যেটা আমরা একটু আগে, আইডেন্টিটি বিল্ডিং ব্লক হচ্ছে আমাদের ডিজিটাল আইডেন্টিটি সুবিধা প্রদান করে। যেমন আমাদের দেশে কিন্তু এরকম কোনো কিছু নেই, শুধুমাত্র আমাদের কাছে কি আছে, একটা এনআইডি আছে। বাট ওইটা দিয়ে কিন্তু আমি কোথাও কোনো সিস্টেমে কিন্তু অথেন্টিকেশন, অথরাইজেশন এই ধরনের কোনো অ্যাক্সেস নাই। জাস্ট ওইখানে আমার কিছু ইনফরমেশন রয়ে গেছে, হ্যাঁ এটা আমার ডিজিটাল আইডি নাম্বার, বাট ওইটা ইউজ করে কিন্তু আমি কি করতে পারছি না, কোনো ধরনের সার্ভিস নিতে পারছি না। আমাকে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা করে আমার কি করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হইতো, আমরা এমন একটা ডিজিটাল আইডেন্টিটি
তৈরি করতে পারতাম, যার মাধ্যমে পুরো বাংলাদেশের যত সিটিজেন আছে তারা সবাই এই একটা অ্যাক্সেসের মাধ্যমে সব জায়গায় সব কিছু অ্যাক্সেস করতে পারতো। তাহলে এটা আরো অনেক ভালো হইতো আর কি। মানে তাহলে নতুন করে বিভিন্ন জায়গায় আমার বারবার অথেন্টিকেশন অথরাইজেশনের এই কাজগুলো প্রত্যেকটা প্রজেক্টে নতুন নতুন করে আসলে করতে হতো না। তারপর আমরা আসি রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক। নেক্সট। তো রেজিস্ট্রেশন বিল্ডিং গুলো আমরা অলরেডি বলেছি যে এটা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম থাকে। এটার মাধ্যমে ডাটা একজন আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা কি করে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম প্রদান করে যা ব্যবহারকারী ইনপুট অনুযায়ী পরিবর্তিত হয়। অর্থাৎ ব্যবহারকারী যখন নির্দিষ্ট তথ্য প্রদান করে তখন ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখায়। এতে করে নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হয় এবং ব্যবহারকারীর জন্য এটি সুবিধা হয়। আর ডাটা এর সাথে সাথে এটা যে ফিচার দিচ্ছে ডাটা ভ্যালিডেশন, রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক যে তথ্য জমা দেওয়া হয় তার আহ, সেটা সঠিক কিনা এবং সম্পূর্ণ কিনা এটা নিশ্চিত করে এবং ব্যবহারকারীকে সঠিক ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে উদ্বুদ্ধ করে অ্যাকচুয়ালি। এবং তার যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, যেমন আহ, আহ, তার বিভিন্ন ধরনের ডকুমেন্ট বলতে হেলথ রেকর্ড যদি বলি, তারপর তার ভূমির যদি থেকে থাকে তাহলে ল্যান্ড যে রেকর্ড, ইমিউটেশনের যে রেকর্ড গুলো, দলিল গুলা, এগুলো তারা সংরক্ষণ করে এই রেজিস্ট্রেশন বিল্ডিং গুলোকে। সো এই ইনফরমেশন গুলো এইখানে রাখা যায়। তারপরে আমরা আসি কনসেন্ট বিল্ডিং ব্লক। একটু আগে আমরা কনসেন্ট বিল্ডিং ব্লকটা অলরেডি আলোচনা করেছি। এতে করে কি হয়, এতে করে এতে করে এই কনসেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ মেইনলি এখানে কনসেপ্টটা হচ্ছে আপনি ইউজারের থেকে কনসেন্ট নিচ্ছেন, আমি তোমার এই ইনফরমেশনটা আমি এই পারপাসে এই অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি কিনা। হ্যাঁ। তো এতে করে যেটা হচ্ছে যে পরবর্তীতে যদি দেখি যে হ্যাঁ আমার ডাটাটা লিকেজ হয়ে গেছে বা হ্যাকিং হয়ে গেছে বা অন্য কেউ পেয়ে গেছে, তাহলে কিন্তু আমি এই অডিট সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ এই অডিট লগ গুলো দেখে, হ্যাঁ আমি তো এই অ্যাক্সেসটা এই অ্যাপ্লিকেশনকে দিয়েছিলাম, কিন্তু এই অ্যাপ্লিকেশনে এই ডেটাটা কিভাবে আসলো, আমি তো এই কনসেন্ট এখানে দেই নাই। তো এই হচ্ছে কনসেন্ট বিল্ডিং ব্লকের কাজ। এটা আসলে ডাটার অ্যাক্সেসটা কন্ট্রোল করে এবং সাথে সাথে অডিটটা রেখে দেয় এবং কনসেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের আমি যে সম্মতি দিয়েছি এই ইনফরমেশনটা নেন, এগুলো তারা সংরক্ষণ করে এই কনসেন্ট বিল্ডিং। তারপর লাস্টেরটা হচ্ছে শিডিউল বিল্ডিং ব্লক। এটা যেটা করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ক্ষেত্রে এই বিল্ডিং ব্লকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উম, আছে। তো এটার মাধ্যমে স্বাস্থ্য সেবা, ভিসা আবেদন, সরকারি সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এবং ব্যবহারকারীরা সহজেই তাদের সুবিধামতো সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে। যা সেবা, আমরা যে সেবাগুলো নেই, গভর্নমেন্ট সার্ভিসগুলো নেই, সেইখানে এটা আহ, প্রক্রিয়া দ্রুত করে আর কি। তো এর সাথে সাথে এর ভিতরে আরো যেটা আছে, এর সাথে শিডিউলে আরো যেটা আছে ক্যালেন্ডার ম্যানেজমেন্ট। এইখানে ক্যালেন্ডারও আছে যেটার মাধ্যমে আপনি আপনার শিডিউল গুলো আসলে দেখতে পারবেন, মানে যারা ব্যবহারকারী আর কি। তো আমাদের তো এরকম অনেক কাজ থাকে যে মিটিং মিটিং সফটওয়্যার বানানো বা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সফটওয়্যার বানানো, এই 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 জায়গাগুলোতে কিন্তু আমরা এই বিল্ডিং ব্লকটা ইউজ করতে পারি। এবং সাথে সাথে এর মধ্যে আর একটা অ্যাডিশনাল যেটা আছে নোটিফিকেশন, যেটার মাধ্যমে আমার যে আপকামিং অ্যাপয়েন্টমেন্ট থাক বা ইভেন্ট থাক, সেই ইভেন্ট গুলো বা অ্যাপয়েন্টমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা 10 মিনিট আগে হোক, 30 মিনিট আগে হোক বা যে কোনো সময় আমরা নোটিফিকেশনও পাঠাইতে পারি। তো এই ছিল মেজর যে গভস্ট্যাকের যে তারা যে বিল্ডিং ব্লক গুলো প্রোভাইড করছে। অর্থাৎ বিল্ডিং ব্লক গুলো মানে কি সার্ভিস, সার্ভিস মানে কি আমাকে ফুললি সোর্স কোডে আসলে সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি আমার মতো, আমি একটা প্রজেক্ট পাইলাম, প্রজেক্টের ইউজ কেস গুলা দেখলাম, কোন ইউজ কেসের জন্য কোন বিল্ডিং ব্লক হবে সেটা সিলেক্ট করলাম,
করার পরে আমি এই বিল্ডিং ব্লকগুলো নিয়ে ডিপ্লয় করলাম, এবং যদি এই সামান্য ইন্টিগ্রেশনের কাজ তো লাগবেই, সেই ইন্টিগ্রেশনের কাজগুলো করলাম, তাহলে দ্যাটস ইট একটা সফটওয়্যার তৈরি করার জন্য। হ্যাঁ, তো এইটার ইউজ কেস আপনাদের মনে হইতে পারে যে এটা তো অনেক কিছু দেখলাম, এটার ইউজ কেস গুলো আসলে কোথায় 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 আসলে ইউজ হয়েছে। অলমোস্ট পৃথিবীর অলমোস্ট 50টা কান্ট্রিতেই গভস্ট্যাকের বিল্ডিং ব্লক গুলো ডিপ্লয় করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইস্তোনিয়ায়, আমরা যদি ইন্টারনেটে সার্চ দিই, তাদের সকল কার্যক্রম, গভর্নমেন্টের যত কার্যক্রম আছে সব শুধুমাত্র এই ডিজিটাল আইডি দিয়ে তারা নিতে পারে। হ্যাঁ, তো যে কোনো জায়গায় তারা এইটা দিয়ে, ধরেন আমি বার্থ রেজিস্ট্রেশন করব, অথবা আমি একটা বিজনেস করব, আমি বিজনেসের জন্য জাস্ট ওই ওই সফটওয়্যারে লগ ইন করবো এই ডিজিটাল আইডি দিয়ে। আমার সব ইনফরমেশন যত জায়গায়, অর্থাৎ রেজিস্ট্রি বিল্ডিং ব্লক থেকে আমি যদি কনসেন্ট দেই, কনসেন্ট বিল্ডিং ব্লকের মাধ্যমে আমি যদি হ্যাঁ তুমি আমার ওইখান থেকে আমার এনআইডির ইনফরমেশন নিয়ে আসো, আমার বার্থ ইনফরমেশন নিয়ে আসো, এইরকম আমি যত আমার ল্যান্ড ভূমির ইনফরমেশন নিয়ে আসো, তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, মানে আহ, একটা সিঙ্গেল লগ ইনের মাধ্যমে কিন্তু আমি কি করতে পারতেছি, সব ধরনের সার্ভিস আমি নিতে পারতেছি। হ্যাঁ, এরকম একটা সার্ভিস অর্থাৎ তৈরি করা হয়েছে ইস্তোনিয়াতে, যেটার মাধ্যমে ওই ডিজিটাল আইডির মাধ্যমে সব সার্ভিস নেওয়া সম্ভব গভর্নমেন্টের। মদত, আমি আরেকটু যোগ করি আপনার সাথে। ইভেন এস্তোনিয়াতে যেই আপনার ম্যারেজ এবং ডিভোর্স, সেটাও ডিজিটালি হয়। মানে ওরা কোনো কাজই এখন মানে কোনো ম্যানুয়ালি কোনো কাজ তারা করে না, সব ডিজিটালাইজেশন প্রসেসের মাধ্যমে চলে গিয়েছে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর আরেকটা আছে, ওই যে আমরা যে ইয়েটা দেখলাম যে আমাদের যে দরিদ্র মানুষ বা বয়স্ক মানুষের জন্য যে ভাতা দেয় গভর্নমেন্ট, সেই জায়গাগুলোতে যে ক্যাশ ট্রান্সফারটা করা হয়, এই রুয়ান্ডাতে এই ধরনের ইয়ে তৈরি করা হয়েছে, বিল্ডিং ব্লক ইউজ করা হয়েছে, সেটার নাম হচ্ছে পেমেন্ট বিল্ডিং। এই পেমেন্ট বিল্ডিং ব্লকের মাধ্যমে কিন্তু তারা, আপনারা জানেন যে এই রুয়ান্ডা, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি গুলাতে এই গভ স্ট্যাক কিন্তু, মানে অলমোস্ট সব কান্ট্রিতে এই গভ স্ট্যাক বিভিন্ন বিল্ডিং ব্লক গুলো ইউজ করা হচ্ছে, এবং তাদের টেকনোলজিক্যাল ইয়েগুলো আপনারা দেখেন, ইমপ্রুভমেন্ট গুলা দেখেন, তারা কিন্তু অনেক আমাদের চেয়েও অনেক আগে, কিন্তু মনে হবে হ্যাঁ আফ্রিকার একটা দেশ, বাট তারা কিন্তু খুব অর্গানাইজড তাদের সব কাজের ক্ষেত্রে। তাহলে রুয়ান্ডাতে আমরা দেখলাম এই পেমেন্ট বিল্ডিং ব্লকের মাধ্যমে যে গভর্নমেন্ট তাদের দরিদ্র যে লোকগুলাকে আছে তাদেরকে টাকা, সিটিজেনদের টাকা ডিসবার্স করে আর কি। এবং তাতে করে তাদের যে এই এই যে আমরা যে এলাকা ভিত্তিক যে টাকাগুলো দেয় আমাদের গভর্নমেন্ট, সেই জায়গাগুলোতে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের কোনো সুযোগ থাকে না। এর টাকা ও নিয়ে নেয়, ওর টাকা ও নিয়ে নেয়, প্রপার মানুষের কাছে আসলে যায় না। দরিদ্র যে আসলে দরিদ্র সে পায় না, অন্য একজন মানুষ পায় যার যে সলভেন্ট, এই ধরনের সমস্যাগুলো হয়। এবং এতে করে কিন্তু আসলে আমরা যে এসডিজির যে এইখানে গভস্ট্যাকের যে মেইন যে লক্ষ্য, যে এসডিজির যে নো পভার্টি, সেটা মেনটেন করা, সেটাও কিন্তু তারা আসলে আমরা করতে পারছি না। সো আমরা কিন্তু ওই জায়গাগুলোতে এই কারণেই পিছিয়ে থাকতেছি, কারণ এইখানে কোনো জবাবদিহিতা নেই। যদি এই ধরনের ডিজিটাল সার্ভিস থাকতো, আমরা যদি এগুলো করতে পারতাম, তাহলে এই ধরনের জবাবদিহিতা থাকতো, এবং আমাদের নো পভার্টির ইয়েগুলো কিন্তু অনেক বৃদ্ধি পেত আর কি। তারপর ভারতে পর্যন্ত আপনার এই 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 বিল্ডিং ব্লক ইউজ করা হচ্ছে গভস্ট্যাকের, যেটাকে বলতেছে রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক। এর মাধ্যমে তারা ব্যবসায় যে ওই যে আমরা যে ট্রেড লাইসেন্স বলি আমাদের বাংলাদেশে, সেই সার্ভিসগুলো কিন্তু তারা আগে দিতে তাদের কয়েক সপ্তাহ সময় লাগতো, এখন তারা কিন্তু কয়েকদিনের মধ্যেই আসলে এই সার্ভিসগুলা দিচ্ছে ইন্ডিয়াতে, আমাদের কান্ট্রিতে। মদত, জি, ওই মনির ভাই একটু হাত তুলছে, ছোট্ট একটা প্রশ্ন একটু নিয়ে শিওর নেন। শিওর। জি হ্যাঁ ভাইয়া। মনির ভাই, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ।
আমি যতটুকু বুঝলাম তার প্রথমে একটা বলে মিঠুকে বলবো, মিঠু এই ধরনের মানে প্রোগ্রাম যদি করেন, মানে আমাদের মতো লেম্যানদেরকে নিয়ে করলে সময়টা একটু বাড়ায় দেবেন। 1 ঘন্টা আমার মনে হয় সাফিসিয়েন্ট না, কারণ আমাদের হাজারো কোশ্চেন থাকে, হয়তো সেটা রিলেভেন্ট অথবা ইরিলেভেন্ট। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি মধুকে, মধু যেটা বললো যতটুকু বুঝছি যে এই একটা স্ট্যান্ডার্ড এবং এটা আন্তর্জাতিকভাবে আমাদের কিছু বিল্ডিং ব্লকের আওতায় একটা সফটওয়্যার ডেভেলপ করতে হয়, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মুদ্রা কথা। তো যদি তাই হয় এবং এটা ওপেন সোর্সেস, তাহলে অন্যরা যারা বিজনেসে আছে, অর্থাৎ যারা আমরা প্রফিট মেকিং অর্গানাইজেশনে কাজ করি, তাহলে প্রত্যেকের জন্য এটা ওপেন এবং প্রত্যেকে সেটা করতে পারবে। তাহলে আমি অন্যদের চাইতে কিভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করবো? অর্থাৎ আমাকে যদি কাজ পাইতে হয়, তাহলে আমাকে তো আমার এক্সপার্টাইজ দেখায় বা আমার যে নলেজ সেটা দেখায় কাজটা করতে হবে, কিন্তু আমি তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ যে সমস্ত ব্লকগুলা ইউএন অ্যাসাইন করবে বা গভস্টেক বলে দিবে, এর মধ্যে থেকে কাজটা করতে হবে। তাহলে আমি কিভাবে স্বতন্ত্র হয়ে আমি অন্যদের চাইতে আগায় গিয়ে কাজটা করতে পারবো? এটা হচ্ছে আমার জিজ্ঞাসা মধ্যে কাছে। জি ভাইয়া, এগুলো কোশ্চেন গুলো আসলে লাস্টের স্লাইড গুলোতেই আছে। তো আমরা আহ, আহ, একটু আগাবো কিনা আর কি, আচ্ছা, মানে আমার একটা অনেকগুলো পেয়ে কোশ্চেন যাবো। আছে, আচ্ছা এই যে আচ্ছা, আগান আগান আগান, না, আমি কোশ্চেন, বলতে শেষ করবো, নাহলে কোশ্চেন হাসান ভাই, করতে না। জি জি, কোশ্চেন মাঝখানে করলে হয়তো একটু না না, জাস্ট না কোশ্চেন না, সমস্যা নাই। একটু একটু ব্যাক পেজে গেলে আমি জাস্ট একটু না, জানতে চাই। ব্যাক পেজে প্রশ্নোত্তর পর্বে গিয়ে কিন্তু আমরা ব্যাক পেজে যাব, সামনের পেজে যাব, অসুবিধা নেই, বুঝছেন? আমাদের তো টাইমে একটা বাউন্ডিং আছে, যার কারণে আমার মনে হয় শেষে প্রশ্নোত্তর ভাইয়া, পর্ব আমার করে ফেলতে কোশ্চেনটা পারে। কিন্তু এতক্ষণ হয়ে যেত। আচ্ছা, আমরা যে হ্যাঁ, ওএসএসপি যেটা যেটা ওই যে ইন্ডিয়ায় বলেন বিজনেস রেজিস্ট্রেশন, হ্যাঁ, যেটা বিল্ডিং ব্লক, যেটা জি আমাদের ওএসএসপি যেটা যেটা বিডায় আমরা বিডার মাধ্যমে করেছি, এটা কি একটা বিল্ডিং ব্লকের মধ্যে পড়ে না ওইটা? রাইট, আপনি সঠিক ধরেছেন যে আমাদের যে ওএসএসপিআইডিটা, হ্যাঁ, এইটাকে আমরা মানে মেইনলি এইটাকে আমরা এই বিল্ডিং ব্লক দিয়ে আমরা সাজাইতে পারি আসলে, জি জি, এইখানে সেটাই। যেটা আছে। হ্যাঁ, আপনি সঠিক ধরেছেন। কিন্তু ওই জায়গায় যে এই যে ধরেন এরাই বলতেছে যে আমার এই রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক যেটা আছে, হ্যাঁ, সেটা গভ স্ট্যাক যেটা অফার করছে। তো হুম। ওটার সাথে আমাদের ডিফারেন্সটা আসলে কোন জায়গায়? আমরা কেন ওটার মতো হতে পারছি না বা ওটার মতো হই নাই? হ্যাঁ, তো সেটাই আসলে বিষয়। তো আমরা যদি আমাদের ওইটাকে ওএসএসপি কে যদি বিল্ডিং ব্লকের মতো করে আমরা যদি সাজাইতে পারি, কারণ ওইখানে অনেক জায়গা আছে আমাদের এপিআই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি, তার এইরকম অনেক কিছু আছে, সিকিউরিটি আচ্ছা, মেনটেন করা হয়নি। সিকিউরিটি, হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওগুলো ঠিক আছে। যদি আমরা ওইখানে যদি ওটা কমপ্লাই করতে পারি, জি, ভবস্ট্যাকের যে স্ট্যান্ডার্ড, তাহলে ওইটাকেও কিন্তু আমরা ইয়েতে দিতে পারবো। এবং ওইখানে যদি আমরা আরো কিছু ফিচার ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা ওইটাকে আলাদা বিল্ডিং ব্লক হিসাবে গভস্ট্যাকের মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, সেইখানে কিন্তু আমরা নিয়ে যেতে পারবো এবং ওইটা বিভিন্ন দেশ এইটা দেখে ওই জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারবে। এটা আমাদের একটা আহ, মানে এই যে একটু আগে মনির ভাই যেটা বললেন, যে আমরা তাহলে আমাদের কাজটা কি, তাহলে কিন্তু আমরা ওই দিক থেকে বেনিফিটেড এবং আরো বেনিফিটেড হব বিভিন্ন ভাবে। কারণ হচ্ছে এইখানে বিভিন্ন দেশে কনসালটেন্সি করার সুযোগ আছে, বিভিন্ন দেশে ডেভেলপমেন্ট করার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। হ্যাঁ, আমাদের দেশে আছে, বা আমরা আমাদের দেশে মার্কেটিং করে এই জিনিসটা আনতে পারি এবং আমাদের দেশে আমরা এই গবেষটাকে লিড হিসাবে আমাদের কোম্পানি দাঁড়ায় যেতে পারে। যেহেতু এটার সাথে জাতিসংঘের যে এসডিজি এর গোলটা অ্যালাইন করে, অ্যালাইন করে, ক্ষেত্রে রাইট। আমরা ধরতেই পারি যে এটা আহ, কাজ করবে, আমাদের দেশেও কাজ করবে। আজকে না হয় আসেনি, বাট একটা সময় আসবে। কারণ হচ্ছে আপনি যখন এই সফটওয়্যার নিয়ে আপনার সফটওয়্যার নিয়ে যখন আপনি এসডিজির গোলের সাথে ইন্টারন্যাশনালি কানেক্ট হইতে যাবেন, তখন কিন্তু দুইটার ইন্টারঅপারেবিলিটি থাকতে হবে। তো এখন পরবর্তীতে যখন আপনি করতে যাবেন, তখন তো দেখবেন যে বাংলাদেশের গভর্নমেন্ট এইগুলা এইভাবে করছে, যেটা আসলে কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। তখন কিন্তু এই অ্যালাইনমেন্টটা হবে না, তখন গভর্নমেন্ট আবার কি করবে, এই ধরনের একটা স্ট্যান্ডার্ড নিয়ে এসে বলবে হ্যাঁ, তুমি এই স্ট্যান্ডার্ড মেনটেন করো, তারপর তুমি আমার সাথে আমার সফটওয়্যারের সাথে অ্যালাইন হইতে পারবা। জি, মনির ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন মদত। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তো
এইটা গভস্ট্যাকের আমার বেনিফিটটা কি? গভস্ট্যাক সরকারের জন্য বেশ কয়েকটি সুবিধা প্রদান করে যা তাদের ডিজিটাল সেবা প্রদানে কার্যকর ভূমিকা পালন করে। তো কয়েকটা আহ, বিষয় এখানে আছে। সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি। একটা হচ্ছে কস্ট সেভিং, আমরা একটু দ্রুত যাই আর কি। একটা হচ্ছে কস্ট সেভিং, যেহেতু আমরা এই বিল্ডিং ব্লক গুলো ইউজ করলে আমাদের টাইম এবং কস্ট দুটাই আসলে কমে যাবে, সরকারের জন্য কমে যাবে অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। তারপর হচ্ছে স্কেলেবল হবে, যেটা আমরা বললাম, খুব দ্রুত আমরা স্কেল আপ এবং স্কেল ডাউন করতে পারবো, যেহেতু গভস্ট্যাকের ডেপ্লয়মেন্ট আর্কিটেকচারটাই ওই রকম, যেটা ওই যে আমরা কুবারনেটিস বা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যে ডিপ্লয় করি ওই আর্কিটেকচারে। সো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, যেহেতু আমরা ওই স্ট্যাকটা সম্পর্কে ভালো করে জানি। ইন্টারঅপারেবল এই ইয়েগুলা খুব বিল্ডিং ব্লকগুলো একে অপরের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারে, এবং সবচেয়ে বড় কথা সিকিউরড ওয়েতে কানেক্টিভিটি করতে পারে। সো আমরা যে সিকিউরিটি নিয়ে বিভিন্ন ধরনের একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে যখন কমিউনিকেট করে, সেই জায়গায় সিকিউরিটি নিয়ে অনেক কনসার্ন থাকতে হয়। যেমন এনআইডির সাথে আমাদের সিকিউরিটি মেনটেন করতে দিয়ে অনেক ধরনের কাজ করতে হয়েছে, অনেক ধরনের ঝামেলা পোহাইতে হয়েছে, এবং মাঝে এখনো হয়। তো যাও। তো সিটিজেনের জন্য গভস্ট্যাক আসলে কি বেনিফিট দেয়? গভস্ট্যাক নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে যা তাদের সরকারি সেবাগুলো সহজে এবং দ্রুত গ্রহণে সহায়ক হয়। এর মধ্যে হচ্ছে ইমপ্রুভড অ্যাক্সেস। গভস্ট্যাক নাগরিকদের জন্য সরকারি সেবা অনলাইনে অ্যাক্সেস করার সুযোগ প্রদান করে। আমাদের অনেক সার্ভিসের ক্ষেত্রেও আসলে এখন এখন যেগুলো আছে সেগুলো করে, যেমন ভূমি, সেগুলো সেই প্রজেক্টগুলো অলরেডি নাগরিকদের সুবিধা দেয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক ধরনের ইস্যু আসে, যেমন হচ্ছে এই যে আমার যে ইমিউটেশনের যে কাগজ, দলিল বা কাগজ বা সার্টিফিকেট, এগুলা যে কেউ চাইলে যে কোনো জায়গায় আসলে ইউজ করছে, এবং এগুলো বাইরেও আসলে ওই যে আমরা দেখলাম যে স্ল্যাশ দিয়ে আইডি যদি চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমি অন্য একটা ইয়ে পেয়ে যাই, ইমিউটেশনের সার্টিফিকেট আসলে পেয়ে যাই। তো এইগুলো আসলে যে কেউ আসলে পাওয়ার কথা না, বা এগুলোর এই জিনিসগুলা নাই কারণেই আসলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড বলছি না এই সফটওয়্যার গুলাকে। কিন্তু আমরা যদি গভস্ট্যাকের এই বিল্ডিং ব্লক গুলা ইউজ করি, সেগুলো বলছে যে সেগুলো অলরেডি সিকিউর। তো আপনি সেগুলো ইউজ করতে পারেন, সেগুলা ইমপ্রুভ করতে পারেন। সাথে সাথে আহ, আহ, সেটার মাধ্যমে যে সার্ভিসগুলা, অ্যাপ্লিকেশন গুলো তৈরি হবে, তার মাধ্যমে ইউজাররা, নাগরিকরা সরকারি সেবা দ্রুত পাবে। তারপর ডেলিভারি খুব ফাস্টার হবে, যে আমি যে সেবা নিতে গেলাম সরকারিভাবে, সেটা খুব দ্রুত দেয়া সম্ভব হবে। যেমন এখন অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আহ, ধরেন কিছু কাজ আমরা ম্যানুয়ালি করি কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে, গভর্নমেন্ট সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। কিছু কিছু কাজ আবার আমরা অনলাইনে করি। তো সেগুলো আসলে বিভিন্ন কারণে সম্ভব হয় না। ধরেন আমি যখন পাসপোর্ট করতে যাই, তখন কিন্তু আমি সরাসরি আমি বাসায় থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি না। আমার অ্যাপ্লিকেশন ফর্মটা শুধু ফিল আপ হয়, বাকিটা ওই ফর্ম ফিল আপ, অনলাইনে ফর্ম ফিল আপ করে আমাকে কিন্তু আবার ওই পাসপোর্ট অফিসে যেতে হচ্ছে, লাইনে দাঁড়াইতে হচ্ছে। কিন্তু আমার যদি বিষয়টা এরকম হইতো, এমন সফটওয়্যার হইতো যে আমি লগ ইন করার সাথে সাথে আমাকে চিনে যাইতো, আমার সবকিছু সে জেনে যেত, এবং আমার জন্য ইয়ে করতো, অ্যাপ্লিকেশনটা আমার অটো, অ্যাড্রেস বলেন, ডেট অফ বার্থ বলেন, ছবি বলেন, যাই বলেন, এগুলো তো সব আমার ডিজিটাল আইডেন্টিটিতে আছেই, বা এনআইডি তে আছে। সেই জায়গাগুলো থেকে যদি আমি নিয়ে এসে দিতে পারতাম, তাহলে তো আমার আর ওইখানে যাওয়ার দরকার নাই। পুলিশ ভেরিফিকেশনে শুধুমাত্র আমার কাছে পুলিশ ভেরিফিকেশন করে নেবে, জাস্ট এটুকুই। এবং আমি পেমেন্টটাও আসলে অনলাইনেই দিতে পারতাম। তাহলে হয়তো সেইটা হয়তো সিটিজেনদের জন্য বেনিফিট। তো গভস্ট্যাকের এই বিল্ডিং ব্লকের মাধ্যমে আমরা কিন্তু এই ইউজ কেসটাকে, আমি এখন যে ইউজ কেসটা বললাম, সেটা কিন্তু পুরোটাই আমি সার্চ করতে পারি অনলাইনে, অর্থাৎ একজন লোক ঘরে বসে থেকেই পাসপোর্ট পেয়ে যাবে। তারপর যাও। হ্যাঁ। তারপর আমাদের পরে ডিজিটাল ট্রান্সফরমেশন।
গভস্ট্যাক ডিজিটাল ট্রান্সফরমেশনকে সমর্থন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় প্রদান করে। এগুলোর মধ্যে হচ্ছে এনাবলিং ইনোভেশন, অর্থাৎ গভস্ট্যাকের মাধ্যমে সরকার বিভিন্ন বিল্ডিং ব্লককে একত্রিত করে দ্রুত সেবা চালু করতে পারে। যেটা আমরা বললাম যে আমারই এখনই একটা সফটওয়্যারের দরকার হইলো, যে তার ইউজ কেসটা এরকম নতুন একটা ইউজ কেস, তাহলে আমার আমার জন্য সেটাকে গভর্নমেন্টের জন্য সেটার ক্ষেত্রে কিন্তু তাকে আগে আহ, আহ, কাজটা সম্পর্কে এসআরএস বিভিন্ন জিনিস তৈরি করে ভেন্ডর সিলেক্ট করে তারপর আবার নতুন করে রিকোয়ারমেন্টস কালেক্ট করে তারপর নতুন করে লগ ইন সিস্টেম বলেন, পেমেন্ট সিস্টেম বলেন, সব নতুন করে তৈরি করতে হইতো। কিন্তু আমার যদি গভস্ট্যাকের ফর্মুলায় যাইতাম বা তার অ্যাপ্রোচে যাইতাম, তাহলে কিন্তু আমার কি কাজ, আমি ধরেন এগুলো ভেন্ডর সিলেকশন এগুলো সব করলাম, করার পরে আমি আমি জানি আমার কাছে এই সব ধরনের বিল্ডিং ব্লকগুলো রয়েছে। তো আমি শুধু ইউজ কেসের সাথে আমার বিল্ডিং ব্লকগুলো ম্যাপিং করে আমি সেই বিল্ডিং গুলো নিয়ে আসতাম। আমার যে কোর বিজনেসটা শুধু সেটার জন্য ভেন্ডরকে দিয়ে আমি সেই সার্ভিসটা আসলে বানিয়ে নিতাম। তাহলে কিন্তু খুব দ্রুত কি হইতো, খুব দ্রুত আমি সফটওয়্যারটা তৈরি করতে পারতাম। আচ্ছা, নেক্সট, গভস্ট্যাকের সার্টিফিকেশন এন্ড কমপ্লায়েন্স। এটাকে গভস্ট্যাকের সার্টিফিকেশন প্রোগ্রাম প্রতিটি বিল্ডিং ব্লকের মান ও নিরাপত্তা নিশ্চিত করে। যেটা আমরা একটু আগেও বললাম, ওই যে গভস্ট্যাক প্রত্যেকটা বিল্ডিং ব্লকের জন্য সার্টিফিকেশন প্রদান করে। অর্থাৎ আপনি যদি একটা নতুন বিল্ডিং ব্লক তৈরি করেন, সেটা যদি তার স্যান্ডবক্সে যদি সাকসেসফুলি সেটা সিকিউরিটি এবং তার স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং তাদের যদি আপনি সার্টিফিকেশন নিতে চান ওই বিল্ডিং ব্লকের জন্য আপনি যেটা তৈরি করলেন, তাহলে তাদের সবকিছু কমপ্লাই করলে আপনি ওই বিল্ডিং ব্লকটা আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন। নেক্সট, যেটা এই যে অলরেডি আসছে, গভস্ট্যাকের মার্কেট প্লেস। গভস্ট্যাকের মার্কেট প্লেস একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশ তাদের জন্য প্রয়োজনীয় বিল্ডিং ব্লক নির্বাচন করতে পারে। এটি একটি ওপেন মার্কেট প্লেস যা বিভিন্ন সার্টিফাইড বিল্ডিং ব্লক সরবরাহ করে, যাতে সরকার সহজে ও দ্রুত তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান বেছে নিতে পারে। তো সেটাই বলছি, আমাদের কিন্তু একটা, যেহেতু আমরা প্রাইভেট অর্গানাইজেশন, আমাদের জন্য কিন্তু এই বিল্ডিং গুলো ব্লক গুলো তৈরি করার স্কোপ আছে, এবং এগুলো যদি গভস্ট্যাকের মার্কেট প্লেসে আমরা দেই, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের আর্নিং আসবে, এবং ওইখান থেকে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আহ, আহ, ad- আহ, এটাকে ফ্রিল্যান্সিং বলেন বা অ্যাডভাইজরি বলেন, সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা সেই দেশগুলাকে দিতে পারবো, এবং নতুন একটা স্কোপ অফশোরে কাজ করার বা বিভিন্ন দেশে কাজ করার নতুন একটা স্কোপ তৈরি হবে। গভস্ট্যাকের স্যান্ডবক্স অলরেডি, আমি এগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছি। স্যান্ডবক্স নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, যে আপনি যে বিল্ডিং ব্লকটা তৈরি করলেন সেটা টেস্ট করার জন্য, অর্থাৎ এটা ভ্যালিড কিনা, সবকিছু ঠিকভাবে হয়েছে কিনা, আহ, সেগুলা চেক করার জন্য, অথবা কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো ভুলগুলো দেখার জন্য আমি গভস্ট্যাকের স্যান্ডবক্সে আমার বিল্ডিং ব্লকটা সাবমিট করে সেই ভুলগুলো আমি ঠিক করে নিতে পারি, কারণ তারা সেগুলো আইডেন্টিফাই করে দেবে। গভস্ট্যাকের ট্রেনিং প্রোগ্রাম। গভস্ট্যাকের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম রয়েছে যা বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে সরকারি কর্মীরা শিখতে পারে কিভাবে গভস্ট্যাকের বিল্ডিং ব্লকগুলো কার্যকর কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে নতুন ডিজিটাল সিস্টেম তৈরি করা যায়। তো এইখানে আচ্ছা, ওটা পরেই আসি। গভস্ট্যাক এন্ড সাইবার সিকিউরিটি। গভস্ট্যাকে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ দিক। প্রতিটি বিল্ডিং ব্লক নিরাপদ এবং সুরক্ষিত করতে বিশেষ মনোযোগ দেওয়া হয়। নিরাপত্তার অংশ হিসাবে ডেটা এনক্রিপশন এবং সুরক্ষিত এপিআই, যেটা আমরা অলরেডি দেখেছি আগের আহ, আহ, ইয়েগুলোতে, ট্রেনিং প্রোগ্রামগুলোতে, অটো এপিআই এর ক্ষেত্রে অটো আমাদের ইউজ করতে ম্যান্ডেটরি করা হয়েছে গভস্ট্যাক থেকে, এবং সার্টিফিকেশন ব্যবহার, এক্সেল সার্টিফিকেশন গুলো ব্যবহার করা হয়। নেক্সট, এটাও আমরা দেখেছি, ইন্টারঅপারেবিলিটি বিটুইন বিল্ডিং ব্লক। গভস্ট্যাকের বিল্ডিং ব্লকগুলো পরস্পরের সাথে কাজ করতে খুব সহজে কাজ করতে পারে, কারণ তারা ইন্টারঅপারেবল। প্রতিটি বিল্ডিং ব্লক নির্দিষ্ট কিছু কাজ ফাংশন নিয়ে কাজ করে,
কিন্তু একসাথে যখন আপনি একটা আহ, পুরো একটা গভর্নমেন্ট সার্ভিস তৈরি করতে যাবেন, অর্থাৎ যে কোনো এক ধরনের গভর্নমেন্ট সার্ভিস আপনি নিশ্চিত করতে যাবেন, তখন সবগুলো আপনার যে যে ইউজ কেসের জন্য যে যে বিল্ডিং ব্লক দরকার সেগুলোকে একত্রিত করে আপনি একটা গভর্নমেন্ট সার্ভিস তৈরি করে ফেলতে পারবেন। এটাও বলেছি স্কেলেবিলিটি অফ গভ স্ট্যাক। গভ স্ট্যাকের বড় সুবিধা হলো স্কেলেবিলিটি এর বিল্ডিং ব্লক। এটা যেমন ওই যে যেটা বললাম, আমাদের যে গভ স্ট্যাকের যে ডিপ্লয়মেন্ট প্ল্যান আছে, সেই ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী আপনি ছোট্ট ছোট্ট প্রকল্প হিসাবে যদি মনে করেন, তাহলে নির্দিষ্ট জায়গায় আপনি এটা ডিপ্লয় করতে পারবেন। আপনি যদি চান পুরো দেশে আপনি ডিপ্লয় করতে পারবেন। সেই লার্জ স্কেলও আপনি এটা ডিপ্লয় করার সুযোগ রয়েছে, কারণ ওর ডিপ্লয়মেন্ট পলিসিটাই ওই রকম ভাবে তৈরি করা। আর এটাও বলেছি আমরা গভ স্ট্যাকের ওপেন স্ট্যান্ডার্ড নিয়ে, এটা আমরা স্কিপ করছি। নেক্সট, সোশ্যাল ক্যাশ ট্রান্সফার, যেটা আমরা ইউজ কেস বললাম, এটা নিয়েও আর বলছি না, যেহেতু আহ, আমরা এটা নিয়েও অনেকবার যে পেমেন্ট বিল্ডিং ব্লক নিয়ে এবং আইডেন্টিটি বিল্ডিং ব্লক নিয়ে বলছি, যাতে খুব দ্রুত এবং সহজভাবে সঠিক লোকের কাছে যেন ওই আহ, 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 এটা কি দরিদ্র অসহায় মানুষদের কাছে যেন সঠিকভাবে টাকাটা যায়, সেইটা নিশ্চিত করা আর কি। আর গভস্ট্যাকের মাধ্যমে ইকোনমিক গ্রোথ, যেটা আমরা দেখছিলাম যে গভস্ট্যাকের রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লক, ই রেজিস্ট্রেশন, যেটার মাধ্যমে বিভিন্ন সার্ভিস আমরা, গভর্নমেন্ট সার্ভিস যেটা আমরা ওএসএসপি তে দেখেছি, ওএসএসপি তে দেখেছি, অন স্টপ সার্ভিস, সেইগুলো যেভাবে দেয়া হয় এই গভস্ট্যাকের ই রেজিস্ট্রেশন বিল্ডিং ব্লকের মাধ্যমেও এগুলো দেয়া যায়, যার কারণে ব্যবসা খুব দ্রুততার সাথে নিবন্ধন করতে পারে এবং এই আর্থিক লেনদেনগুলো ত্বরান্বিত করতে পারে, যার ফলে তাদের এটা ইকোনমিক গ্রোথে সাহায্য করে। ধরেন ফরেন যে ইনভেস্টর, তারা যদি খুব সহজেই খুব দ্রুত যদি বা আমাদের দেশের লোকেরা যদি খুব দ্রুত ট্রেড লাইসেন্স করতে পারতো, তাহলে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথটাও আরো ভালো হতো। গভস্ট্যাক ফর ডেভেলপিং নেশন, গভস্ট্যাক বিশেষ উন্নয়নশীল দেশগুলির জন্য কার্যকর, কারণ এটি আহ, কম খরচে এবং রিউজেবল বিল্ডিং ব্লক, যেটা আমরা বললাম যে যেটা বারবার এই বিল্ডিং ব্লকগুলো বারবার ব্যবহার করা যায়, তার মাধ্যমে খুব দ্রুত সার্ভিসগুলো তৈরি করতে পারে, গভর্নমেন্ট সার্ভিসগুলো তৈরি করতে পারে, এবং এগুলো আন্তর্জাতিক মানদণ্ডে ডিজিটাল সার্ভিস দিয়ে থাকে আর কি। নেক্সট, হ্যাঁ, গভস্ট্যাকের সার্টিফিকেশন প্রসেস। গভস্ট্যাক এটা অলরেডি আমরা দেখেছি এই প্রসেসটা। এই সার্টিফিকেশন প্রসেসটার মাধ্যমে আমরা যে বিল্ডিং ব্লকগুলো তৈরি করছি সেগুলো ভ্যালিডেট করে সে ইয়েতে দিয়ে দেয়, মার্কেট প্লেসে দেওয়ার মতো করে ফেলে। আচ্ছা, তো আমরা এগুলো তো দেখলাম, তাহলে গভস্ট্যাকের সার্টিফিকেশন দেখলাম, স্যান্ডবক্স দেখলাম, বিল্ডিং ব্লক দেখলাম, মার্কেট প্লেস দেখলাম। হ্যাঁ, তো বিল্ডিং ব্লক গুলো সম্পর্কে আমরা ডিটেলস জানলাম, তাদের ইউজ কেস গুলো দেখলাম, এবং এটার মাধ্যমে জাতিসংঘের যে এসডিজি সেইখানে তারা কিভাবে কন্ট্রিবিউট করছে সেগুলো আমরা দেখলাম। তাহলে আমরা যদি গবেষটাকে যাত্রা শুরু করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? গবেষটা ব্যবহার করার জন্য প্রথম ধাপ হচ্ছে আমাদের যে এই বিল্ডিং ব্লকগুলো আছে, সেই বিল্ডিং ব্লকগুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে এবং তাদের সোর্স কোড গুলো ভালোভাবে দেখতে হবে এবং সেগুলো ব্যবহার করা শিখতে হবে। তো ফার্স্ট ধাপটাই হচ্ছে বিল্ডিং ব্লক গুলো দেখা। সেকেন্ড ধাপটা হচ্ছে আমরা যেটা করতে পারি যে এই যেহেতু গভ স্ট্যাকের মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসটাকে আমাদের এক্সপ্লোর করা, যে ওইখানে কি ধরনের বিল্ডিং ব্লক গুলো আছে, সেই বিল্ডিং ব্লকে কে কোন দেশ কিভাবে কন্ট্রিবিউট করছে, এবং আহ, আমরা আসলে ওই ধরনের বিল্ডিং ব্লক গুলো আসলে বানাইতে পারি কিনা সেই দিকে নজর দেয়া। তারপর 3 নাম্বার ধাপ হচ্ছে, যেহেতু আমরা বিল্ডিং ব্লক বানাইলেই হবে না, সেটা টেস্ট করতে হবে। তাহলে সেটার ভিতর সেটা সব ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন
করা হয়েছে কিনা, সেই ক্ষেত্রে গভস্ট্যাকের স্যান্ডবক্স আমরা যাতে ভালোভাবে ব্যবহার করতে পারি সেই স্টেজটা পার করতে হবে। তারপর আমাদের যে সার্ভিসটা বিল্ডিং ব্লকটা বানালাম, সেই বিল্ডিং ব্লকটা স্কেলেবল কিনা সেটা আমাদের টেস্ট করে দেখতে হবে। তো এখন আমরা যেটা দেখব যে ফিউচার অফ ডিজিটাল গভর্নমেন্ট। ডিজিটাল গভস্ট্যাক ডিজিটাল সরকারের ভবিষ্যৎ নিয়ে কাজ করে। এটি এমন কিছু মূল বিষয়কে সামনে রেখে কাজ করে যা ডিজিটাল সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর মধ্যে হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড, গভস্ট্যাক গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেটা আমরা অলরেডি দেখেছি বা দেখলাম একটু আগে। আহ, যে যার কারণে কি হয়, আপনি যখন আহ, আপনি যখন আপনার দেশে এই ধরনের গভস্ট্যাকে যদি কাজটা করেন, তাহলে খুব সহজেই আপনি ইন্টারন্যাশনাল যে প্রজেক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে যা সেগুলোর সাথে সহজেই ইন্টিগ্রেট করতে পারবেন। আর যদি সেটা না হয়, তখন আপনার দেশে যে ভাবে সফটওয়্যার তৈরি হচ্ছে, সেই সফটওয়্যার দিয়ে আপনি ইন্টিগ্রেট করতে গেলে ওরা তখন বলতে পারে যে হ্যাঁ, তোমার সফটওয়্যারটা এই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করেনি, এইখানে অথেন্টিকেশন ঠিকভাবে হয়নি, এটা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন অথেন্টিকেশন স্ট্যান্ডার্ড মেনটেন করেনি, এটার ইন্টিগ্রেশনটা এইভাবে হবে। এই জিনিসগুলা তখন ম্যাচ মিসম্যাচ হয়ে যেতে পারে। ফলে এটা যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে না হয় আমাদের দেশের সফটওয়্যার গুলা, তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেট করতে পারবে না। তো তারপর আরো যে বিষয়টা আসছে সেটা আসছে হচ্ছে গভস্ট্যাক ডিজিটাল সেবার ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে, ইন্টারঅপারেবিলিটি এবং পুনর্ব্যবহারযোগ্যতা নিশ্চিত করছে। নতুন ডিজিটাল সেবা নতুন ডিজিটাল প্রযুক্তি ও সমাধান গ্রহণ করতে পারছে যা তাদের সেবা প্রদানের মান বাড়াতে সাহায্য করছে। যেমন আমরা যেটা দেখলাম, আইডেন্টিটি ভেরিফিকেশন এবং পেমেন্ট সার্ভিসগুলা ইন্টারঅপারেবল হওয়ার কারণে সেগুলা নতুন সেবা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। আর নাগরিকদের ক্ষমতায়নের ক্ষেত্রেও এটা আসলে ফিউচার গভর্নমেন্টের ক্ষেত্রে কাজ করবে। যেমন গভর্নমেন্ট। একটু যদি শর্ট করা যায়, নামাজের টাইম যাচ্ছে, তো একটু যদি শর্ট করা যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, আমার মোটামুটি কাছাকাছি চলে আসছি, আমরা শর্টই করছি আর কি। আহ, আচ্ছা, 5টা 19। তো এখন আমরা যেটা দেখবো যে হচ্ছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। সো আমি যদি আমাদের কোম্পানির রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস চিন্তা করি, তো সেলস এবং মার্কেটিং টিমের মূল দায়িত্ব হবে সরকারকে গভস্ট্যাকের গুরুত্ব বোঝানো, এর মাধ্যমে কিভাবে সরকারি খরচ ও সময় সাশ্রয় করা যায় তা তুলে ধরা। যেহেতু আমরা অলরেডি বিল্ডিং ব্লকগুলোর পুনর্ব্যবহারগুলো দেখেছি, স্কেলেবিলিটির কথা আমরা বুঝেছি, ইন্টারঅপারেবিলিটির বিষয়টা আমরা দেখেছি যে খুব দ্রুত মানে সহজেই ইন্টারঅপারেবল করতে পারে বিল্ডিং ব্লকগুলো, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হওয়াতে বাইরের সফটওয়্যারগুলোর সাথেও এটা ইন্টিগ্রেশনে খুব ইজি হবে। যার কারণে এই গুরুত্বগুলো আমরা যদি সেলস টিমকে দেখাতে হবে কিভাবে পেমেন্ট বিল্ডিং ব্লক, এই যে বিল্ডিং ব্লকগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে এবং এটার মাধ্যমে নাগরিকদের সেবা কিভাবে সহজ হয়, সেই জিনিসগুলো আসলে সেলস টিমকে গভর্নমেন্টকে বুঝাইতে হবে। এবং তারা এইগুলো মেনটেন করার জন্য বিভিন্ন সিআরএম সফটওয়্যার যেমন সেলসফোর্স, হাবস্পট এগুলো ব্যবহার করা জানতে হবে। নেক্সট, ম্যানেজমেন্ট এবং লিডারশিপের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট এবং লিডারশিপ টিমের কাজ হবে গভস্ট্যাক বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা, তাদের নিশ্চিত করতে হবে যে প্রজেক্টগুলোর জন্য সঠিক রিসোর্স, সময় এবং বাজেট বরাদ্দ করা, এবং কিছু পাইলট প্রজেক্ট করা যেখানে বিল্ডিং ব্লকগুলোর ব্যবহার থাকবে, যা দিয়ে রিসোর্সরা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন বিল্ডিং ব্লক সম্পর্কে
জানতে পারবে, সাথে সাথে কন্ট্রিবিউট করতে পারবে এবং এনরিচ করতে পারবে। তো এইখানে যেহেতু আমরা রিইউজেবল কম্পোনেন্ট নিয়ে বলছি, এখানে আমাদের যদি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছে তাদের ক্ষেত্রে টিমের দায়িত্ব হবে যে এমন ডিজাইন তৈরি করা যা ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য এবং ইন্টারঅ্যাক্টিভ হয়। তাদের কাজ হলো ডিজিটাল সেবাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে সেগুলো বিভিন্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সহজেই পূর্ণ ব্যবহারযোগ্য কম্পোনেন্ট তৈরি করতে পারে। যেমন আমরা বলতে পারি যে চাকরা ইউআই এর মতো একটি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্কের ভিত্তিতে ডিজাইন তৈরি করা যাতে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সহজেই একই কম্পোনেন্ট বারবার ইউজ করতে পারে। ডিজাইনের সময় ইউআই কিট ব্যবহার করা যাতে প্রতিবার নতুনভাবে তৈরি না করে একই ডিজাইন বিভিন্ন অংশ বারবার ব্যবহার করা যায়। ফলে বারবার কোড করতে হবে না ফ্রন্ট এন্ড ডেভেলপারদের এবং একই জিনিস বারবার ইউজ করতে পারবে। এক্ষেত্রে তারা ফিগমা অলরেডি আমাদের ইউআই ইউএক্স টিম করে, স্কেচ, জি না অ্যাডোব এক্সডি ওই নিপেন এবং বলেন, এই নিপেনটা বলেন। ডিজাইন টুলস গুলো ব্যবহার জি না করে নিপেন। চাকরা ইউআই, ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড ডিজাইনের মতো ফ্রেমওয়ার্ক অনুযায়ী ডিজাইন তৈরি করতে আমারটা হবে। লাগবো, হ্যাঁ, তারপর আমি জানি না কয়জন, আমি জানি না। আমাদের ব্যাকএন্ড যে ডেভেলপার আছে, ব্যাকএন্ড ডেভেলপারের প্রধান পরে দায়িত্ব বলতেছি, হবে মিটিং আছে গভস্ট্যাকের তো। বিল্ডিং ব্লক গুলো বাস্তবায়ন করা, তাদের এপিআই তৈরি এবং সিকিউরিটি ম্যানেজমেন্টে মনোযোগ দিতে হবে যাতে সিস্টেমের ডেটা সুরক্ষিত থাকে। এবং তাদের এপিআই তৈরি করার ক্ষেত্রে অটো ইউজ করতে হবে এবং ডকারের কন্টেনারাইজেশনের ব্যবহার যাতে থাকে সেই জিনিসগুলা এখানে মেকশিওর করতে হবে। আমাদের যে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা আছে তাদের জন্য গভস্ট্যাকের যে রেসপন্সিবিলিটি, তারা যেটা বলছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজ হবে প্রতি পুনঃ ব্যবহারযোগ্য ইউআই তৈরি করা, যেখানে তারা ইউআই ইউএক্স ডিজাইনারদের তৈরি করা পুনঃ ব্যবহারযোগ্য কম্পোনেন্ট গুলো ব্যবহার করবে। ইউআই ইউএক্স ডিজাইনারের ভিত্তিতে চাকরা ইউআই, ম্যাটেরিয়াল ডিজাইন বা এন্ড ডিজাইনের মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রতিটি কম্পোনেন্ট যাতে বারবার ইউজ করা যায়, তাহলে আমাদের কস্ট অপটিমাইজেশনটা হবে। নেক্সট, আমাদের যে ডেভঅপস টিম আছে তাদের কাজ হবে বিল্ডিং ব্লকগুলো দ্রুত এবং নিরাপদ ডিপ্লয়মেন্ট নিশ্চিত করা। তারা সিআইসিডি পাইপলাইন ব্যবহার করে অটোমেটেড ডিপ্লয়মেন্ট বাস্তবায়ন করতে হবে। কুবারনেটিসের মাধ্যমে বিভিন্ন বিল্ডিং ব্লকগুলো অটোমেটেড ডিপ্লয়মেন্টে সহায়তা করতে হবে। অলরেডি আমরা জানি যে ইন্ডিয়া থেকে অলরেডি আমাদের ডেভঅপস টিমের কাছে এই গভস্ট্যাকের থ্রুতে এরকম একটা আসছে যে তাদের বিল্ডিং ব্লক গুলা কুবারনেটিসে নেয়ার ক্ষেত্রে আমাদের কাছ থেকে তারা সাহায্য বা কন্ট্রিবিউশনের বিষয় মানে একটা অপরচুনিটি আসছে আর কি। এটা বড় একটা পাওয়া আমাদের জন্য। মদত, জি টেকনোলজি পার্ট গুলো একটু স্কিপ করে এখন ওই যে জি জি অন্যান্য টিমের জন্য একটু বলে দেন। আচ্ছা ভাইয়া, আমি মূলত আমার মনে হয় আমরা নামাজ পড়ে নেই, কারণ তাড়াহুড়া করে আসলে হবে না, মনে হয় নামাজ পড়ে না 10 মিনিট। আসান ভাই, আমরা তো এটা তো আরো সেশন করবো। হ্যাঁ, এটা জাস্ট আজকে জেনারেল সবার জন্য একটা প্রাথমিক সেশন। আমরা হ্যাঁ, কিন্তু আরো সেশন করবো। এখানে প্রজেক্ট অপারেশন টিমে একটা দায়িত্ব দেওয়া আছে, তারও একটা প্রেজেন্টেশন তৈরি আচ্ছা, করতেছে। হ্যাঁ, অলমোস্ট শেষ ভাইয়া। আমরা আজকেরটা মোটামুটি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর আর এক পাতা আছে বোধহয়, হ্যাঁ, জি জি তাড়াতাড়ি। ভাইয়া একটু কিছু কোশ্চেন ছিল, একটু সময় রাখেন আর কি। নেব তো। আচ্ছা আচ্ছা, আমাদের অপরচুনিটি কি হইতে পারে? আমাদের গভস্ট্যাক আমাদের কোম্পানির জন্য নতুন সুযোগ তৈরি করবে। আমরা সরকারি ডিজিটাল সেবা প্রদানকারী হিসাবে নিজেদের আহ, এক নাম্বার হিসাবে স্থাপন করতে পারবো যদি আমরা এই স্ট্যাকটাতে যাই। এছাড়াও আন্তর্জাতিক মানদণ্ডে আমরা সেবা দিতে পারবো। বিভিন্ন দেশে পেমেন্ট গেটওয়ে বা ডিজিটাল আইডেন্টিটি ব্যবস্থায় আমাদের কোম্পানির সেবা প্রদান করার সুযোগ তৈরি হবে। এবং আরো আমরা যে বিষয়গুলো বললাম সেই যেমন ফ্রিল্যান্সিং বলেন, তারপর অ্যাডভাইজরি, গভস্ট্যাকের অ্যাডভাইজরি যে ইয়েগুলো, এই বিষয়গুলোতে এবং ডেভেলপমেন্টেও আমরা বাইরে এই স্ট্যাকের ডেভেলপমেন্টেও আমরা কন্ট্রিবিউট করতে পারবো এবং কাজ করার সুযোগ তৈরি হবে আর কি। তো এটার ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ আমরা অলরেডি এগুলো ডিজাইন করেছি এবং সেই অনুযায়ী আমাদের
ট্রেনিং চলছে। আজকে তার 7 নাম্বার ইয়ে ছিল যে পুরো কোম্পানিকে গভস্টক সম্পর্কে জানানো। তো কতটুকু জানাইতে পারছি জানি না। আর হচ্ছে লাস্ট যে বিষয়টা আমাদের কোরাবল ইয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্ম গুলায় আসা উচিত, যেহেতু গভস্ট আমরা যদি বাইরে কাজ করতে যাই বা ওই কমিউনিকেশন গুলো অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে স্ল্যাক, জিরা, কনফ্লুয়েন্স এই টুলস গুলোর ব্যবহার আমাদের বাড়াইতে হবে এবং শিখতে হবে। তো ধন্যবাদ। এখন আহ ধন্যবাদ মহদুদ আপনাকেও। আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু প্রশ্ন নেব আর কি, কারণ নামাজের সময় আসর প্লাস মাগরিব দুইটা নামাজের সময় কাছাকাছি। প্রথমে আমরা রাজিউর ভাইকে প্রশ্ন করার অনুমতি দিচ্ছি, আপনি যদি আপনার প্রশ্নটা করতে পারেন kindly। ধন্যবাদ মওদুদ ভাই, সকলের জন্য বোধগম্য একটা কন্টেন্ট প্রেজেন্ট করার জন্য। আমি খুব সংক্ষেপে আমার কোশ্চেনটা করতেছি। আমরা বাংলাদেশে যেটা দেখি, বিভিন্ন মিনিস্ট্রি এবং অধিদপ্তর তাদের ইচ্ছে মতো বিভিন্ন সিস্টেম ডেভেলপ করেছে, যেগুলো গভস্টেক স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে কিনা সেরকম কোনো তথ্য আসলে আমাদের কাছে নাই। যেহেতু টার্মটা নতুন, তাই আমরা ধরে নিলাম এগুলো ফলো করা হয় নাই। এখন নতুন সিস্টেম তৈরি করার সময় যদি গভস্টেক স্ট্যান্ডার্ড ফলো করা হয়, সেক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো অ্যারাইজ হবে সেগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারবো। আর একটা আছে, সেক্ষেত্রে যে এক্সিস্টিং সিস্টেম যেগুলো তৈরি হয়েছে, ওই সিস্টেমগুলো আসলে ইউজেবল থাকবে কিনা, বা ওইগুলোর ক্ষেত্রে আসলে এটা ইয়াটা কি হবে, প্ল্যানটা কি হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। তো মেনলি এইখানে যেটা হইতে পারে যে তাদেরকে আসলে গভস্টকের গুরুত্বটা আসলে তাদেরকে বুঝাইতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি চাইলে কিন্তু এই তাদের যে এক্সিস্টিং সিস্টেম গুলো আছে সেগুলোকেও আপনি বিল্ডিং ব্লকে কনভার্ট করে ফেলতে পারেন, যাতে তাকে বারবার একই জিনিস বারবার তৈরি না করতে হয়। হ্যাঁ, ধরেন আপনি বিটিআরসি তে বিটিআরসি বিটিআরসি না, ঠিক বিএসটিএ প্রজেক্ট করছেন। তো ওইখানে তো আপনি অনেকগুলো প্রজেক্ট করছেন, তাই না? অনেকগুলো গভর্নমেন্ট সার্ভিস আসলে জন্য অনেকগুলো প্রজেক্ট তৈরি হচ্ছে। তো ওইখানে রিউজেবিলিটির বিষয়গুলো আপনারা আনেন। হ্যাঁ, তো আমার মনে হয় ওই জায়গাগুলোতে এক্সিস্টিং প্রজেক্টেও আপনি যদি ওই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে পারেন, যে এটা হইলে আপনার যে বাইরে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল যে সফটওয়্যার আছে, তাদের সাথে যদি কমিউনিকেশনের দরকার হয়, সেই কমিউনিকেশনটা ইজি হয়ে যাবে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করবে। এগুলো হইতে পারে। অথবা আপনি সরাসরি বলতে পারেন যে এইটা তো রিইউজেবল করা যায় না, এগুলো ইন্টারঅপারেবল না, এগুলো হচ্ছে সাস্টেইনেবল না। এই বিষয়গুলো বলে আপনি তাদেরকে গবেষটাকে নিয়ে আসতে পারেন। আমার মনে হয় সেটাই বেটার হবে। সেক্ষেত্রে হ্যাঁ, তো আমাদের রাজিওর আমি একটু বলি। সেটা হলো যে আমাদের আসলে প্রধান উদ্দেশ্য হলো আসলে ড্রাইভিং সিটে বসা। এটা আসলে আমরা ডিসিশন নিতে পারবো না যে আমরা গভস্টেক ফলো করি দেখেই যে বাংলাদেশ গভর্নমেন্ট এই গভেজ থেকে চলে যাবে। এটা আসলে এত সোজা জিনিস না। এটা বাংলাদেশ গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে যে তারা গভেজ থেকে যাবে কিনা। তারা যখন ডিসিশনটা নিবে, অলরেডি এটুআই এই আপনার প্রপোজালটা নিয়েছিল এবং তারা গভর্নমেন্টের সাথে কাজও করছিল। তো এখন যেহেতু এটুআই ওই উইংটা নাই, তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা এই ড্রাইভিং সিটে বসতে পারি কিনা। তো যদি বসতে পারি তাহলে বিজনেসের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অনেকটা আগায় যাব। যে আমরা যে প্র্যাকটিস গুলো করছি, আমরা যে এই যে মধু যে এতগুলো কথা বললো, এত স্ট্যান্ডার্ড নিয়ে এত বিল্ডিং ব্লক নিয়ে কথা বললো, তো এগুলি সবগুলোই হলো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তো আমরা গভর্নমেন্টকে গিয়ে যদি বলি যে আমরা এটা ড্রাইভিং সিটে বসতে পারবো, তাহলে হবে কি আমরা সেই লিডটা পেয়ে যাব। এবং গভর্নমেন্টের কিন্তু কাজ হবে অন্যান্য কোম্পানিগুলোকে এই এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এটা কিন্তু আমাদের দায়িত্ব থাকবে না। গভর্নমেন্ট যখন একটা টেন্ডার সাবমিট করবে, তখন সে বলতে হবে যে এই গভস্টেক স্পেসিফিকেশন করে আমাদের এই 3টা বিল্ডিং ব্লক তৈরি করা আছে, তোমাদের আর এই 3টা বিল্ডিং ব্লক তৈরি করার দরকার নাই, তোমাদের বরং এই 3টা বিল্ডিং ব্লক দিয়ে আমাদেরকে যেতে হবে। তাতে যদি আমরা যদি এই জিনিসগুলো যদি আগে থেকে যদি আমরা অ্যাকোয়ার করে থাকি, তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হবে। বিজনেসটা আসলে এইখানে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো সেলস টিমের জন্য, সেটা হলো যে আমরা আসলে যেমন এই যে কিউ প্রো জিনিসটা বলি, বা যদি আমাদের ওএসএস প্ল্যাটফর্মটা যদি বলে থাকি, ওয়ান স্টপ সার্ভিস যদি বলে থাকি, আমরা
বা হস প্রজেক্টটা যদি বলে থাকি, এটা আমরা কোনো একটা দেশে, বাইরের কোনো কান্ট্রিতে আমরা এটা নিয়ে যেতে পারছি না। তার কারণটা হলো যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি নাই। তো আমাদের যদি এরকম, যদি আমরা যদি এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা কিছুটাও যদি মেনটেন করে থাকি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা গভস্টেক মেনটেন করি। তখন তারা কিন্তু আমাদের, মানে আমাদেরকে সার্টিফাই করবে, গভর্নমেন্টই সার্টিফাই করবে, যে গভস্টেকই সার্টিফাই করবে যে এরা গভস্টেক স্ট্যান্ডার্ড। সেই ক্ষেত্রে আমাদের আর প্রশ্নগুলো হবে না। আমি একটু অ্যাড করি ভাই আপনার সাথে। মহদুদ, মাঝখানে একটু একটা মিনিট করা আমি হ্যাঁ, এখানে টাইম শর্টের কারণে আমি প্রশ্নোত্তর পর্বের অ্যাসেসমেন্ট প্যারালালি নিতে হচ্ছে। একটা লিঙ্ক দিয়েছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা 10টা প্রশ্ন দেখতে পাবেন, খুব সংক্ষিপ্ত প্রশ্ন আর কি, মাল্টিপল চয়েস টাইপ। তো আশা করতেছি আপনারা হয়তো 10-15 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। তো সবাইকে অনুরোধ করতেছি যে আপনার প্রশ্নর পাশাপাশি ওটা যদি পূরণ করেন তাহলে সবার জন্য সুবিধা হবে। ধন্যবাদ। আচ্ছা মহদুদ ভাইয়া, বলুন। আচ্ছা, মুস্তাহিদ ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে, আমি এই জিনিসটাকে দুইটা ভাবে দেখেছি। একটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসাবে, মানে গভর্নমেন্ট হিসাবে আমি এতক্ষণ যা যা বললাম, এই সেম জিনিসটাই আমার আমার কোম্পানিটাকে, মানে বিজনেস অটোমেশনটাকে একটা গভর্নমেন্ট হিসাবে চিন্তা করে। সো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করি। তো যদি আমরা এই ধরনের বিল্ডিং ব্লক গুলো বানাই, ধরেন যে আমরা এখন কি ক্লকটা অথেন্টিকেশন অথরাইজেশনের ক্ষেত্রে অলমোস্ট সব অ্যাপ্লিকেশনে দিয়ে দিচ্ছি, এটা আমাদের সময় বাঁচতেছে না? আমরা রিউজ করতেছি না বারবার? এইরকম আমাদের যদি, আমরা যদি এরকম পেমেন্ট বিল্ডিং ব্লক বানায় রাখি আমাদের অর্গানাইজেশনের জন্য, তারপর ওয়ার্কফ্লো বিলিং ব্লক যদি আমরা বানায় রাখি, বা ওদেরটাই যেটা দেয়া আছে ওটা ইনরিচ করি, তাহলে আমাদের প্রজেক্টটার ভিতরেই তো এরকম প্রায় 10টা ইউজ কেস দিয়ে আমাদের প্রজেক্ট দাঁড় হয়ে যায়। তখনও তো আসলে আমাদের কোডিং এর কাজগুলো কম করতে হবে। এবং এর সাথে সাথে আমরা যে এই যে বিল্ডিং ব্লকগুলো ইউজ করছি বা নতুন করে তৈরি করছি, এটা তো আমরা এখন এই যে স্ট্যান্ডার্ড গুলো নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ডও কিন্তু মেনটেইন হচ্ছে। এখন এই প্রজেক্ট গুলোই যখন আমরা যদি গভর্নমেন্টে দেই, তখন কিন্তু আমরা বলতে পারবো, হ্যাঁ আমি যে তোমাকে এই যে জিনিসগুলো দিয়েছি, এগুলা কিন্তু গভস্টেক কমপ্লাই করে তৈরি করা। হ্যাঁ, তাহলে কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা চলে আসলো। সো তুমি চাইলে এটার কিন্তু এই ধরনের অ্যাডভান্টেজ আছে, তুমি কিন্তু এটা আর দেখতে পারো। হ্যাঁ, আরেকটা কথা হলো যে আপনার ওই যে যদি আমি মুরাদের টিমের জন্য বলি, মুরাদরা যখন একটা প্রজেক্ট নিয়ে, যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আরম্ভ করে, তখন তাদেরকে আসলে লগ আউট দেওয়া দেওয়া হয় ডেভেলপমেন্ট টিম থেকে, যে কোনো একটা টিম তাদেরকে লগ আউট দেয়। তা এটা যদি মুরাদদের যদি জানা থাকে, প্রজেক্ট ম্যানেজারদের যদি জানা থাকে যে আমাদের এরকম কোম্পানির 2-3টা বিল্ডিং ব্লক আছে, তাহলে তো তারা খুব সহজেই বলতে পারে যে আমাদের তো বিল্ডিং ব্লক গুলো আছে, তাহলে আপনারা কেন এগুলিতে লগ আউট দিচ্ছেন, যে এগুলি তৈরি করতে কেন আপনাদের আরো সময় লাগবে। তো এই যে আপনার এই যে নলেজটা, এই নলেজটার জন্য আসলে আমাদের কোম্পানিতে কি কি বিল্ডিং ব্লক তৈরি হয়ে গেছে, এই যে মধুর যেমন বললো অথেন্টিকেশন, এটার উপর তো আসলে আর কেউ লগ আউট দিতে পারবে না যে আমার এটার জন্য আমার 200 ঘন্টা সময় লাগবে। তো মুরাদরা তখন কিন্তু বলতে পারবে যে এটা তো অলরেডি তৈরি করা আছে, আপনারা এটা ইউজ করলে তো এটা আমাদের আর কোনো এই প্রজেক্টের কস্ট কমে যাচ্ছে। সেলস টিমও বলতে পারবে যে আমাদের প্রজেক্টের কস্ট তাহলে সেখান থেকে কমে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এই যে এই সমস্ত বিষয়গুলো আসতেছে। ভাইয়া মোস্তাফিজ ভাই ইয়াতে আমার একটা ইয়া আছে, একটু পয়েন্ট আছে, সেটা আমি একটু শেষ করি। সেটা হচ্ছে ভাই, আপনি যেটা বললেন যে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি এটা ইমপ্লিমেন্ট করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে পলিসি মেকিং এর একটা বিষয় আছে, যে যারা পলিসি মেকার তাদেরকে আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। তো ওই জায়গা থেকে একটা বিষয় তো আছে যে আমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এ বা যারা পলিসি রিলেভেন্ট বিষয়গুলোয় কাজ করে, আমরা তাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ট্রাই করব। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা যখন টেন্ডার গুলায় পার্টিসিপেট করি, ওইখানে তো আমাদের একটা স্ট্যান্ডার্ড টিওআর থাকে, ওইটার বেসিসে আমরা হচ্ছে কিছু একটা প্রস্তাবনা প্রদান করি। তো ওই জায়গাটায় হচ্ছে আমরা এই জিনিসটা প্রপোজ করতে পারি কিনা, যে যে সিস্টেমটার জন্য আমরা টেন্ডারটা সাবমিট করতেছি, ওইটাই হচ্ছে আমরা এই যে গভস্টেক স্ট্যান্ডার্ড ফলো করে ওই যে কাজটা করতে পারি। এইটা হচ্ছে, এইটাও কিন্তু অ্যাওয়ারনেস এর একটা মাধ্যম হইতে পারে, যে তারা জানলো যে এই কোম্পানিটা এই টার্মটা জানে এবং তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। একটা হচ্ছে ভার্বাল অ্যাওয়ারনেস আমি ক্রিয়েট করলাম, তারে বললাম যে ভাই তুমি গভস্টেক স্ট্যান্ডার্ড ফলো করে প্রকিউর করো, তুমি তোমার সব সিস্টেম গুলো ওইখানে কনভার্ট করে নাও। ওইটা একটা প্রসেস আছে। আর একটা হচ্ছে এই যে আমার প্রপোজালের থ্রুতে তাদেরকে অ্যাকনলেজ করা যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি এবং এই জিনিসটা তুমি এই সুবিধা পাবা, এই জিনিসটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটায় আমরা করতে পারি কিনা সেইটা হয়তো আপনারা
আমরা নেক্সট ইগুলা থেকে আপনাদের হ্যাঁ, সাথে আলাপ অবশ্যই করে। অবশ্যই আমরা আমরা টুলস এবং টেকনোলজি যেগুলো আমরা বলবো আপনাদেরকে, ওগুলো ইউজ করলে আসলে আমাদের গভেস্টেক স্পেসিফিকেশন আস্তে আস্তে এসে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ নোমান, আপনি একটা প্রশ্ন করতে যাচ্ছেন, আপনি একটু তাড়াতাড়ি প্রশ্ন করেন। ভাইয়া প্রশ্ন ভাইয়া করতে এখনো গেলে তো টাইমটা একটু এক্সটেন্ড করে দেওয়া যায় কিনা? এক্সামের টাইমটা 45 দেওয়া হয়েছে, সেশনও শেষ হয় নাই, তো যদি একটু এক্সটেন্ড করে দিতেন। হাবিব ভাই, প্যারালাল নিতে হবে, কারণ আসরের সময় মাগরিবের সময় তো প্রশ্ন তো সবাই করতেছে না, কেউ কেউ করতেছে না আর কি, বিল্ডিং ব্লক হ্যাঁ, পাশাপাশি নোমান, কমপ্লিট আচ্ছা করতে নোমান হবে। প্রশ্ন করতে না চাইলে আক্তার হোসেন করেন ভাইয়া একটু। আমি প্রশ্ন করতেছিলাম, একটু যদি বলি আর কি, প্রশ্ন বলেন, করতে হ্যাঁ গেলে বলেন। তো কি এই যে এখনো আমি ঘোলাসার মধ্যে আছি যে আসলে গবেস্টেকটা কি। যদিও আমি যতটুকু বুঝছি সেখানে বলতেছে যে এটা একটা প্রসেস, যেটা আমরা একটা সেন্ট্রালাইজ প্রসেসের আন্ডারে আনতে পারি। তো এটা আসলে কি? এটা কি একটা স্ট্যান্ডার্ড না একটা হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠান? স্ট্যান্ডার্ড, আপনি এটা একটা বলতেছেন যে স্ট্যান্ডার্ড। গবেস্টেক একটা ট্রেনিং সার্টিফিকেট দেয়, ট্রেনিং করায়, সার্টিফিকেশন প্রসেস আছে। গবেস্টেক আবার বলতেছেন যদি এটা একটা স্ট্যান্ডার্ডে হয়, আবার বলতেছেন গবেস্টেক গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে। এটা আসলে কি? এটা আর হলো যে যদি এটা আসলে যদি আমরা, একটা স্ট্যান্ডার্ড আমি হয়, না আমরা তো একদম নতুন, যদি এটা একটা স্ট্যান্ডার্ডই হয়, তাহলে এই স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠাতা কে, এটার ইতিহাস কি, কিভাবে হইলো, এগুলো আসলে আমাদের জন্য একটু দরকার ছিল। নাইলে হ্যাঁ আসলে এটা প্রথমে এটা ধরেই আমরা যদি এটা বলতে চান, আমরা তো একদম নতুন, আমরা আসলে এটা সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই। এটা ছাড়া আমরা আচ্ছা আসলে বলতে পারতেছি না যে এটা কিভাবে আচ্ছা আসলে, আমি, এটা ইতিহাস কিভাবে হইলো। ঠিক আছে আমি বলতেছি, শোনেন তাহলে। এটা হলো যে মওদুদ অলরেডি এটা বলছে যে এস্তোনিয়া একটা দেশ আছে, সেই দেশটা আপনার সম্পূর্ণ পৃথিবীতে একমাত্র দেশ যারা আপনার 100% ডিজিটালাইজেশন প্রসেসে গিয়েছে। তো সেখান থেকেই তারা এই প্রসেসটা, তারা 100% ডিজিটালাইজেশনে গিয়েছে। সেই যে তাদের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা এখন তারা শুধু খালি এস্তোনিয়াতে না রেখে তারা সারা পৃথিবীতে এটা ছড়াই দিতে চাচ্ছে। তো সেখান থেকেই তাদের এই জিনিসটা মানে আশা, যে তারা এটা কিভাবে করবে, এটা গভর্নমেন্টের মাধ্যমে করতে হবে, এটা আসলে কোনো প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে না। তার জন্য ওরা বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথে কথা বলতেছে, যে গভর্নমেন্টকে বলতেছে যে তোমরা তো বিভিন্ন ধরনের তোমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, সেই ডিপার্টমেন্ট গুলো ডিজিটালাইজেশন করে থাকো। তো সেই ডিজিটালাইজেশন প্রসেস যখন করে থাকো, তো তখন তোমরা এই ফ্রেমওয়ার্কটা তোমরা ইউজ করো। তো এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে তোমাদের কিছু সুবিধা আছে। যেমন সুবিধাগুলো, যে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট তাদের খুব সহজেই আপনার কমিউনিকেশনটা করা যাবে। যখন আমি যদি বলে থাকি, এই যে মওদুদ বারবার বলে গেছে যে পেমেন্ট গেটওয়ে, আমরা যখন আহ, কোনো সফটওয়্যার কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানের জন্য বানাতে যাই, তখন দেখা যাচ্ছে যে প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে এই পেমেন্ট সফটওয়্যার আমাদেরকে বানাতে, পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। কিন্তু গভর্নমেন্টে যদি এরকম যদি একটা ফ্রেমওয়ার্ক থাকতো, গভর্নমেন্ট তখন বলতে পারতো যে আমার এই বিল্ডিং ব্লকটা আছে, পেমেন্ট গেটওয়েটা আছে, তুমি কোনো নতুন কোনো বিল্ডিং ব্লক তৈরি করবা না, এইটাই তুমি ব্যবহার করবা। তাতে কি হবে? তাতে গভর্নমেন্টের সাশ্রয় হবে। গভর্নমেন্টের বারবার একই বিভিন্ন প্রজেক্টে আপনার এই পেমেন্টটা লাগাতে হবে না, এবং তাদের বিভিন্ন যে ইন্টার অপারেবল যেটা আমরা বলতেছি, সেই জায়গাটায় তারা খুব সহজেই রিচ করতে পারবে। কারণ আমরা দেখি একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট, যদি বিডায় যদি ধরেন, বিডার সাথে যখন আমরা অন্যান্য ডিপার্টমেন্ট যখন কমিউনিকেশন করতে চাই, তখন দেখা যাচ্ছে আমাদেরকে ভাইয়া হাজার হাজার ভাইয়া আমি লগার আমি দিতে আমি হয়। আপনার আপনার হিসাবটা আমি বুঝতে পারছি, এটা আচ্ছা, পুরাটাতেই এটাই ছিল, কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাইছি যে এটা যদি একটা স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ডটা কারা তৈরি করছে? ইস্তোনিয়ায় আপনি বললেন যে ওইখানে তারা একটা প্রসেস তৈরি করছে, এটা কি ইস্তোনিয়ার স্ট্যান্ডার্ড না পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড? আপনি বলতেছেন না যে এটা একবার এটা এটা একটা স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড হইলে স্টোন, তাহলে আবার গ্লোবাল স্ট্যান্ডার্ড কেন হবে? গ্লোবাল আমি স্ট্যান্ডার্ড বলি কেন ফলো করতেছে? এই জন্যই বলি বলি আমার কোশ্চেনটা আপনাকে, মানে এটা কি একটা প্রতিষ্ঠান, তাহলে তারা সার্টিফিকেট কিভাবে দেয়, ট্রেনিং কিভাবে করায়? আবার আমি বলতেছেন যে বলি ওনাদেরকে দিলে ওনারা আপনার একটা স্ট্যান্ডার্ড ফলো করে হয়েছে কিনা, এটা কি? হ্যাঁ, আপনাকে আমি বলি, আপনি একটু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। জিনিসটা অনেক ডিপ, তো আপনি হয়তো উপর থেকে যদি দেখে যান তাহলে এই জিনিসটা হবে না। আমরা আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন আগে এটা একটু আমি জেনে নেই, তারপর আমাকে ওইভাবে আমি বলতে হবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি ভাই। ওকে, তো আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন। তো আমরা যদি নর্মালি যদি চিন্তা করি, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আমাদেরকে অনেকগুলো আপনার ফ্রেমওয়ার্ক
অনেকগুলো ফ্রেমওয়ার্ক আমাদেরকে ইউজ করতে হয়, বা ধরেন আপনি একটা ইউনিট টেস্টিং বা একটা টেস্ট একটা সফটওয়্যার বানাবো, সেই সফটওয়্যারটা বানানোর জন্য আমাদের অনেকগুলো টুলস ব্যবহার করতে হয়, অটোমেট করতে হয়। তো এখন আমরা এই সফটওয়্যার টেস্টিংটা আমরা ম্যানুয়ালি করতে করতে পারি, এবং যেটা আমরা আহ, বহু বছর ধরে করতেছি। আবার এখন এই সফটওয়্যারটা আমরা অটোমেশনও করতে পারি, মানে অটোমেটিক ভাবে এই সফটওয়্যারটা তৈরি হয়ে যাবে। এখন গভস্টিক কিন্তু আপনাকে বলতেছে না যে তুমি এটা ম্যানুয়ালি করো। পৃথিবীতে অনেক ধরনের আপনার অটোমেটেড টুলস আছে এই সফটওয়্যারটা টেস্ট করার জন্য। তো ওরা বলতেছে তোমরা ওই যে কোনো একটা টুলস ইউজ করে তোমরা এই জিনিসটা এই এই টেস্টিং প্রসেসটা করো। তাতে কি হবে, তাতে তোমাদের এই যে বিজনেসের যে কস্টিংটা আছে সেই কস্টিংটা কমে যাবে। কারণ আপনি যখন অটোমেশন করে যখন এই টেস্টিংটা করবেন আর ম্যানুয়ালি করবেন, তখন তাতে আপনার ভুলের সংখ্যা অনেক কমে যাবে এবং সেখানে কোম্পানি আপনার সাশ্রয় হবে। এবং আপনারা যে আপনি যেটা বলতেছেন যে তারা কোনো স্ট্যান্ডার্ড আসলে সেট করে নাই। পৃথিবীতে অনেক ধরনের স্ট্যান্ডার্ড আছে, লক্ষ লক্ষ স্ট্যান্ডার্ড আছে। তারা বলতেছে ওগুলি তোমরা ব্যবহার করো, কিন্তু সিস্টেমেটিক্যালি ব্যবহার করো, এটাই বলতেছে আর কি। হ্যাঁ, আমি একটু অ্যাড করি তাহলে ওনার জন্য। সেটা হুম। হচ্ছে এটা কোথায় থেকে, এটা কারা কারা, এটা কিভাবে আসলো, ভাই তো বললোই কিভাবে আসলো। তো তার সুবিধাগুলো আমরা দেখলাম। আর গভস্ট্যাক আপনার 2021 সালে 4টি প্রধান অংশীদার দ্বারা চালু হয়। একটা হচ্ছে আইটিইউ, এটি জাতিসংঘের একটি সংস্থা যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করে। যেহেতু আমরা ওই যে দেখলাম এসডিজির সাথে এটা অ্যালাইন। হ্যাঁ, সো আপনি যদি এইটা অ্যাড করতে পারেন আপনাদের বাংলাদেশের সফটওয়্যারে, তাহলে এসডিজির গোলগুলোও কিন্তু এর সাথে অ্যালাইন হয়ে যাবে আর কি। তারপর বলা হচ্ছে যে এস্তোনিয়া তাদের ই গভর্নমেন্ট সাফল্যের জন্য পরিচিত এবং ডিজিটাল গভর্নেন্সের পক্ষে একটি আহ, এটাকে বলা হচ্ছে একটি আহ, উদ্ভাবন। হ্যাঁ, তো আপনি চাইলে এস্তোনিয়া কিভাবে এটাতে কাজ করে, ওদের ই গভর্নমেন্ট যে সার্ভিস গুলো আছে সেটা কিভাবে সাফল্য পাইলো, যে এটা একটা ডিজিটাল আইডেন্টিটির মাধ্যমে ওরা এস্তোনিয়ার গভর্নমেন্টের যত সরকারি সার্ভিস আছে সব আসলে প্রোভাইড করছে। তো আপনি আইটিইউ এর ব্যাপারটা দেখতে পারেন, এস্তোনিয়া গভর্নমেন্টের ই গভর্নমেন্টের সাফল্যটা দেখতে পারেন। আর জিজ নামে একটা সংস্থা আছে, জার্মান সংস্থা, তারা এর সাথে এটা এর সাথে কাজ করে আর কি, এই গভস্ট্যাকের সাথে। আর আরেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ডিজিটাল ইম্প্যাক্ট অ্যালায়েন্স। তারাও আসলে এই এই যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশগুলোতে যাতে এই হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পারছি এটা একটা প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠান বা বা তারা এই ধরনের কাজ করে ইস্তোনিয়াকে বেস ধরে। আমি জাস্ট এতটুকুই জানতে প্রতিষ্ঠান চাইছি না এদের ভাইয়া, ইতিহাসটা কি। প্রতিষ্ঠান না। হ্যাঁ, হ্যাঁ, মধু মধু আপনি কিন্তু আপনি কিন্তু আহ, বলছেন যে 4টা ইয়ে মিলে করছে। নোমান সাহেব, আমার মনে হয় আপনার অনেক প্রশ্ন আছে। কারণ দেখা যাচ্ছে আপনার প্রশ্নের সাথে অনেকের প্রশ্ন ভাইয়া আমরা নাও যেহেতু মিল। এটা এটা না, এটা যেহেতু আমি আমরা এই না, আমি বলি এটা আমি বলি সম্বন্ধে যেহেতু আমাকে একটু আমরা জানি না, আমাদেরকে ইনভলভ আমাকে করা একটু হয়েছে। শেষ আমি এখানে শেষ তো করে আমাদের দেন। বেসিকও জানতে হবে, তাই না? নোমান সাহেব, আপনার সাথে দরকার হলে আমি মোস্তাফিজ ভাই মওদুদ 2 ঘন্টা 4 ঘন্টা সাড়ে 4 ঘন্টা যদি লাগে আমরা বসবো সরাসরি। হয়তো ভাই আপনার এখানে প্রশ্নের একটা সাথে অনেকের প্রশ্ন নাও মিল হইতে পারে। দেখা যাচ্ছে অনেকের আপনার প্রশ্নের সাথে অনেকের টাইম দেখা যাচ্ছে যে মিলতেছে না, বা অনেকে একসাথে এখানে 70 জন 75 জন আছি, সবার কিন্তু একই প্রশ্ন জানা নাও প্রয়োজন হতে পারে। ওই জন্য বলতেছি আপনার যেহেতু অনেক প্রশ্ন, আপনাকে নিয়ে আমরা আলাদা একটা সেশনও করতে পারি। হ্যাঁ, সেখানে আমরা যথেষ্ট টাইম দেবো ক্লিয়ার হওয়ার জন্য। এবং ওই হ্যাঁ, সেশনে যদি আরো আমরা কয়েকজনকে হ্যাঁ, লাগে, আরো কয়েকজনকে নোমান লাগে আমরা ভাইকে আমরা সবাইকে সাথে নেবো। রাখতে পারি আর কি। সেটাই। আক্তার এরপরে হোসেন, আমরা আক্তার হোসেন পরের কি প্রশ্ন বলবেন? আক্তার হোসেনের প্রস্তুতি যাই। আক্তার হোসেন, আপনি প্রশ্ন করতে যাচ্ছেন? না হলে মনির ভাই প্রশ্ন যায়। মনিরুল ইসলাম, মনির ভাই। হ্যালো। হ্যাঁ বলেন, আক্তার আক্তার হোসেন বলেন। আক্তার মিউট করছে। আক্তার আক্তার আপনি মিউটই থাকেন। হ্যালো। আপনি হ্যালো। আপনি পরে প্রশ্ন করেন, আগে মনির ভাই প্রশ্ন যায়। আক্তার আপনি মিউট আচ্ছা করেন। জি। আমি
একটা বিষয় একটু অবগত হবো। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মৌদুদ যেটা বলছে যে বিল্ডিং, আমি বলি বিল্ডিং ব্লক কি ফিক্সড? যদি ফিক্সড না হয়, যেমন পেমেন্ট গেটওয়ে নিশ্চয় একটা আছে ওই মানে গভস্টকে পেমেন্ট, আমারও যেটা পেমেন্ট গেটওয়ে বানাই, তাহলে আমার পেমেন্ট গেটওয়েটা গভস্টক স্ট্যান্ডার্ড মেনে হলে পৃথিবীর অন্যান্য দেশ যদি আমার গেটওয়েটা ব্যবহার করে, এই জন্য গভস্টককে আমাকে কোনো পেমেন্ট করবে? বা আমার গভস্টক স্ট্যান্ডার্ড মেনে আমার পেমেন্ট গেটওয়ে হইতে গেলে যে সমস্ত স্ট্যান্ডার্ড করা দরকার, এই ধরনের কোনো মেথড যদি থেকে থাকে তাহলে সেই বিষয়ের মধ্যে যদি বলেন। আর একটা বিষয়, আর একটা কোশ্চেন আমার সরাসরি, যে এই গবেষকের অসুবিধাগুলো কি কি আছে, যদি থেকে থাকে একটু জানাবেন। জি ভাইয়া, তাহলে আমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেই। সেটা হচ্ছে, আপনি যদি আপনার গভস্টেক বিল্ডিং ব্লকটা, ধরুন পেমেন্ট বিল্ডিং ব্লক আপনার কোম্পানিতে একটা আছে, এটা যদি গভস্টেক যে স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করতে বলে, সেটা যদি আপনি ওই স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করেন, তাহলে ওটাও আপনার পেমেন্ট গেটওয়ে একটা বিল্ডিং ব্লক হয়ে যাবে। সেই বিল্ডিং ব্লকটা চাইলে আপনি ওই যে যেটা বললাম, আপনি বানানোর পরে সেটাকে গভস্ট্যাকের স্যান্ডবক্স আছে, ওইখানে আপনি টেস্ট করতে পারবেন। কারণ আপনার স্ট্যান্ডার্ডে যেটা করছেন সেটাতে বাগ থাকতে পারে, সেটাতে ভুল থাকতে পারে, সেটা সিকিউরিটি মেজারমেন্ট কম্পাইলেন্স না থাকতে পারে। সেই জিনিসগুলো সে চেক করে আপনাকে বলবে হ্যাঁ পাস। তাহলে আপনি থেকে স্যান্ডবক্স থেকে আপনার বিল্ডিং ব্লকটা পাস করে নিলেন। নেয়ার পরে ওদের সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, সেইখানে যদি আপনার বিল্ডিং ব্লকটা দিয়ে ওইটা যদি সার্টিফাইড হয়, তাহলে আপনার সেটা আপনি গভস্ট্যাকের মার্কেট প্লেসে দিতে পারবেন। সেইখান থেকে যে কোনো দেশ আপনার ওই বিল্ডিং ব্লকটা ইউজ করার মতো হলে কিনে নিয়ে, তার দেশের সাথে যদি মিলে যায়, কিনে নিয়ে আপনারটা ইউজ করবে। এটা গেল ফার্স্ট কোশ্চেন। আর ভাই সেকেন্ডটা যেন কি ছিল? যে গবেষকের কোনো অসুবিধা আছে কিনা, আমরা গবেষক আচ্ছা, সম্বন্ধে শুনলাম যে গবেষক আসলে পার্টিকুলার কোনো হ্যাঁ, অসুবিধা আছে কিনা। গবেষকের পার্টিকুলার আমাদের জন্য অসুবিধা হচ্ছে এই যে আহ, এটা আসলে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। এটাই হচ্ছে এর প্রধান সমস্যা। না মদত, এটা তো গবেষক ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আমাদের অসুবিধা। যেমন আচ্ছা। যেমন একটা সফটওয়্যারে বাগ থাকতে পারে না, বা হুম এই হুম। ধরনের গবেষক যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে আসলে বেসিক্যালি অন্য অন্য আরো অনেক স্ট্যান্ডার্ড থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ। তো গবেষক আসলে কোথায় আগায় বা কোথায় পিছায়, পিছায় যাওয়ার কোনো রাস্তা আছে কিংবা থাকলে কি অসুবিধা, সেটা জানার চেষ্টা করছিলাম। আহ, এইটা ভাই মদত, আমি এখন আমি 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 একটু এক্সপ্লোর বলি। করতে পারি নাই আর কি। না, আমি একটু বলি। তো এটার সবচেয়ে বড় বাধাটা আমি বলবো, এটা হলো সবচেয়ে কঠিন কাজ হলো একটা কোম্পানির ট্রান্সফরমেশনে। কারণ এখানে এতগুলো স্পেসিফিকেশন আপনাকে মেনটেন করতে হয়, যেটা আপনার কোম্পানির সব ধরনের রিসোর্সকে আপনাকে এটা চেঞ্জ ম্যানেজমেন্টে আসতে হয়, তাদেরকে মেন্টালি চেঞ্জ হতে হয়। কারণ আমি যদি শুধু খালি ডেভেলপমেন্ট থেকে, আমরা শুধু খালি ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে কথা বলছি, কারণ এটার সিংহভাগই হলো আপনার জড়িত হলো ডেভেলপমেন্টের সাথে। কারণ স্ট্যান্ডার্ডাইজেশন গুলো ম্যাক্সিমামই আপনার এই ডেভেলপমেন্টের সাথে। তো এখানকার যদি আমাদের যে এমপ্লয়ি আছে তাদের যদি আপনার এই ট্রান্সফরমেশনটা না হয়, তারা যদি এটা ঠিক মতো সঠিকভাবে না নিতে পারে, তাহলে কিন্তু আপনার এটা খুব চ্যালেঞ্জের একটার মধ্যে পড়ে যাব। ঠিক আছে। আরেকটা হলো যে আপনার এই স্ট্যান্ডার্ড গুলো শিখলে সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনারা যারা এখানকার ডেভেলপার আছে বা যারাই থাকুক না কেন, তারা যখন অন্য কোম্পানিতে যাবে, তখন কিন্তু তারা, বা বিদেশে যাবে, স্পেশালি যখন বিদেশে যাবে, তখন সে যদি বলে যে আমি কিন্তু জিডিপিআর সম্বন্ধে জানি এবং এটা নিয়ে আমি কাজ করে আসছি, এই স্ট্যান্ডার্ড গুলো সম্বন্ধে আমি জানি, সেটা কিন্তু তার ক্যারিয়ারও কিন্তু একটা খুব ভালো ভ্যালু অ্যাড করবে। ধন্যবাদ মোস্তাফিজ ভাই, মদতকেও ধন্যবাদ। আমি এইটুকু বলছিলাম, গবেষটেক ফলো করলে শুধু দেশের মার্কেটে না, আমি বিভিন্ন এই যে ব্লক ব্যবহার করে বিদেশ থেকে অর্থ আনা সম্ভব। যদি স্ট্যান্ডার্ড ব্লক আমি তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে বিজনেস আর্নিংটা এখানেও রেইজ করবে আশা করা যায়। জি ধন্যবাদ। হ্যাঁ, আক্তার হোসেন বলেন, আপনার প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি ইতিপূর্বে আমার ন্যাশনাল ফ্রেমওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তার আগে ওএসএস প্ল্যাটফর্ম নিয়েও আমি কাজ করেছি। তো ন্যাশনাল পোর্টালের যে ফ্রেমওয়ার্কটা, গভর্নমেন্ট যে একাধিক আমাদের সাইটগুলো, ন্যাশনাল সাইটগুলো, এখানে বিভিন্ন ক্লাস্টার থাকে এবং আমাদের যে পোর্টালের যে ইনসাইড বা ব্যাকএন্ডটা
নানান ব্লক থাকে এবং কন্টেইনার দিয়ে গঠিত হয়ে থাকে। প্রায় সব পোর্টালগুলো সেম একই আহ, মানে স্ট্যান্ডার্ডে হয়ে থাকে আর কি। উপজেলা জেলা সবটার সাথে সবটার কানেক্টিভিটি থাকে, একটা ওয়েবসাইট থেকে আমরা সবগুলো যেতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে গভস্টেক স্ট্যান্ডার্ড যে ফলো করে আমরা ইমপ্লিমেন্ট করব বা এই ধরনের ইয়েতে আমরা যেতে যাচ্ছি, এখানে তো একটা ফরেন বা ওপেন প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, সিকিউরিটি স্ট্যান্ডার্ড। তো এক্ষেত্রে আমাদের যে রিজিওনাল কান্ট্রির রিজিওনাল যে ডাটা বা ইউজার ডাটা, ধরেন আমরা যদি আমরা একটা প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক যে ডাটাগুলো খুব যেগুলো হাইলি সিকিউর ডাটা, সেগুলো কি আমাদের রিজিওনাল ক্লাউডেই ক্লাউড অথবা রিজিওনাল আমাদের ডেটা সেন্টারে স্টোর হবে, অথবা এটা ক্লাউড স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে? তো সেক্ষেত্রে আমাদের কোনো ডেটা থ্রেটেন আছে কিনা? বলেন মধু। হ্যাঁ, ঠিক আছে। এইটা এইটা যে ক্লাউড বলতে আমাদের আমাদের যে ক্লাউড, হ্যাঁ, আমাদের দেশ, মানে আমাদের কান্ট্রিতে যে ক্লাউড, আমাদের অলরেডি তো দেশে অনেকগুলো ক্লাউড আছে, আমরা সেখানেও রাখতে পারি। ওই যে আহ, আপনার ডিআর করে, ডিজাস্টার রিকভারি, এই ধরনের বিভিন্ন ইয়ে মেনটেন করে আমরা এখানেই রাখতে পারি। বিসিসি তে রাখতে পারি। ধন্যবাদ। আশা ধন্যবাদ। করছি মানে এই ধরনের কোনো মানে আর কারো প্রশ্ন দেখতেছি না। আজকে আসলে যে টাইমটা আমরা সেট করেছিলাম এই টাইমে শেষ করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে তারপরে দেখতেছি অনেকের প্রশ্ন আছে, আমরা যেমন আব্দুল্লাহ নোমান সাহেবের প্রশ্নটা ক্লিয়ার করতে পারলাম না। তো আগামীকাল দুপুরের মধ্যে আপনারা হয়তো অনেকেই আরো প্রশ্ন থাকতে পারে, হয়তো টাইম যেহেতু নামাজের সময় প্রশ্ন করতে যাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না সময় শর্টের কারণে। তো দুপুরের আগে যারা একটু কাইন্ডলি আমাকে নক দিবেন যে আবার বসতে চাচ্ছেন পার্সোনালি, দরকার আমরা আরো কয়েকজনকে নিয়ে একটা সেশন করবো আর কি, সরাসরি প্রশ্ন উত্তর করবো। হ্যাঁ, সেটা আগামীকাল বিকেলে অথবা পরশুদিন পরে। তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে যারা যারা এই গভস্টেক নিয়ে আরো জানতে চাচ্ছেন বা প্রশ্ন আছে, তারা আমাকে একটু কাইন্ডলি নক দিবেন, তাদেরকে নিয়ে আরেকটা প্রশ্নোত্তর পর্ব করবো। আর যারা এখনো সাবমিট করতে পারেননি অবশ্যই সাবমিট করবেন। পাশাপাশি একটা ফিডব্যাক ফর্ম দিয়েছি আমি গ্রুপে, ফিডব্যাক ফর্ম আগামীকাল সকাল 11টার মধ্যে সাবমিট করলেই হবে। আমাদের এই যে সেশন গুলো হচ্ছে এখানে আর কি কি উন্নত করা প্রয়োজন বা আপনার কোনো সাজেশন আছে কিনা। যাই হোক, ফাইনালি আমি ধন্যবাদ জানাই মহিদুল হাসানকে। সে টেকনোলজি এক্সপার্ট, টেকনিক্যাল এক্সপার্ট, টেকনিক্যাল ভাষাগুলো খুব প্রাঞ্জল ভাবে তুলে ধরেছেন, সহজভাবে বোঝানোর চেষ্টা করছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোস্তাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই যে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা একটানা আপনারা এই ট্রেনিং সেশনে সময় দিয়েছেন, এই কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Recording.
you.